হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং যে যার মতো করে কিন্তু প্রস্তুতি যাত্রাটাকে গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছো। আর তোমাদের এই প্রস্তুতি যাত্রাটাকে আরো বেশি সহজ করার জন্য দেশের সর্ববৃহৎ পাবলিকেশন নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং কোচিং সেন্টার সব সময় তোমাদের সাথে ছিল এবং থাকবে। ইতিমধ্যে তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো এবং আশানুরূপভাবে রেজাল্টটা ওভাবে আসেনি, তোমাদের মেডিকেলের পরেই কিন্তু ফোকাস থাকে বিএসসি নার্সিংয়ে, কারণ এখানে কেরিয়ার বিল্ড আপ করাটা অনেক বেশি সহজ। সো যারা মেডিকেলে ভালো রেজাল্ট করতে পারোনি, তোমাদের আশা হত হবার কিছু নাই। তোমরা অবশ্যই যে কয়টা দিন আছে এখনো প্রায় 3 মাসের মতো তোমাদের সময় আছে। এই 3টা মাস যদি তুমি প্রপারলি কাজে লাগাতে পারো সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট বয়ে আনতে পারবে এবং ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারবে। সো তোমরা যারা এখনো কোনো অনলাইন অথবা অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওনি, তোমাদের জন্য নিউরন নার্সিং কোচিং সেন্টার রয়েছে সারা বাংলাদেশে। 50 ঊর্ধ্ব ব্রাঞ্চ রয়েছে আমাদের। তোমরা কিন্তু সেই ব্রাঞ্চগুলোতে ভর্তি হয়ে যেতে পারো, অথবা তোমাদের জন্য আছে অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার সুবিধা। সো সো দ্রুত সবাই যোগাযোগ করে আমাদের সাথে অফিসের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবা। দ্রুত ভর্তি হয়ে যাবা, কারণ হাতে আর বেশি একটা সময় নেই। আর এই কয়টা দিন যেহেতু তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অনেক কিছুই করা আছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানটা একটু বেশি করে দেখলেই কিন্তু হয়ে যাবে। সো আর দেরি না করে অনলাইন অথবা অফলাইন ব্যাচে নিউরনের দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। আর কে কোথা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হচ্ছে ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দিব। এবং আজকে লাইভ ক্লাসের সাউন্ডটা তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা সবাই একটু দ্রুত জানাই দিবা। সবাই একটু দ্রুত জানাবা যে আজকের অনলাইন ক্লাসের সাউন্ড তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, কে কোথা থেকে যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের কে কোন ব্রাঞ্চ থেকে যুক্ত হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবা। আর যারা এখন পর্যন্ত আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা, যাতে করে ফ্রেন্ডরা তোমাদের সাথে আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে। ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা তোমরা যে যে গ্রুপগুলোতে রয়েছে, তোমরা জানো যে অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে তোমরা যদি একটু শেয়ার করে দাও বেশি বেশি করে, তাহলে কিন্তু আমাদের আর বেশি করে শেয়ার করতে হয় না। তোমরাই একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? ক্লাসগুলো যে যে গ্রুপগুলোতে আছো একটু কাইন্ডলি শেয়ার করে দিবে। আজকে সাধারণ জ্ঞানের বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশের নদ নদী যেগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে সবগুলো বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তোমরা অবশ্যই আনসার করবা, কারণ তোমরা জানো যে নার্সিংয়ে কোনো নেগেটিভ মার্কিং নাই। সো এখানে কোনোভাবেই গড়িমসি করা যাবে না যে আমি এটা পারি বা পারি না, আমার এটা হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, আগে আনসার করবা। এবং তোমরা জানো যে আমি কিন্তু যখনই পড়াই একটা প্রশ্ন থেকে 4টা অপশন নিয়েই কিন্তু আলোচনা করার ট্রাই করি। সো তোমরাও চেষ্টা করবা জানো এখানে 4টা অপশনেরই উত্তর তোমরা বলতে পারো, কারণ আমরা এর আগে এভাবেই ক্লাসগুলো করে এসেছি। দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দিবে, তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবে, কারণ যখন তোমরা কাজের ফাঁকে বা পড়ার কোনো সময় যতটুকু সময় পাবে যেন ক্লাসটা দ্রুত করতে পারো। বারবার পেজে ঢুকে ক্লাস খুঁজে কিন্তু তোমাদের পেতে কষ্ট হয়ে যাবে। নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবা, অবশ্যই শেয়ার ডান লিখবা, নিজেদের টাইম লাইনে রাখবা। এবং যেসব সব ফ্রেন্ডরা প্রতিনিয়ত আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয় কিন্তু আজকে এখানে উপস্থিত নাই, তাদেরকে মেনশন করে জানাই দিবা যে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখো যে সব গ্রুপগুলোতে পৌঁছাইছে কিনা। আর তোমরা যখনই শেয়ার করতে যাবা
হ্যালো, দাঁড়াও একটুখানি দেখি এখন কি শোনা যাচ্ছে। এখন একটু দেখো তো ভাইয়া যে সাউন্ড আছে কি না। এখন কি শোনা যাচ্ছে একটু বলো। শুনতে পাচ্ছি না। আচ্ছা, শুরু থেকেই কি সাউন্ড ছিল না? শুরু থেকেই কি সাউন্ড ছিল না নাকি হচ্ছে মধ্য দিয়ে সাউন্ডটা চলে গেছে? একটু জানাইও তো যে শুরু থেকেই। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, ঠিক আছে। বাট এর আগে যে শোনা গেল না, এটা কি হচ্ছে? আচ্ছা, একটু বলো যে শুরু থেকেই কি হচ্ছে সাউন্ডে প্রবলেম ছিল নাকি হচ্ছে এখনই হচ্ছে প্রবলেম, একটু বলো। আচ্ছা, শুরু থেকেই কি সাউন্ড। ওটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, তোমরা হচ্ছে অ্যান্সার করা শুরু করো যে জাতীয় আয়কর দিবস কত তারিখে, সবাই একটু দ্রুত জানাও। শুরুতে ছিল, আচ্ছা শুরুতে ছিল, মাঝখান দিন থেকে হচ্ছে ছিল না। আচ্ছা, ওই যেটা হচ্ছে আমার কাছে ছিল ওটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল, হয়তোবা ওটা চার্জ ছিল না। আন্তরিকভাবে দুঃখিত। আর ও ও চার্জ নিচ্ছেও না এখন। সম্ভবত একটু সমস্যা আছে। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আর এইটা হচ্ছে একটু দ্রুত অ্যান্সার করো যে জাতীয় আয়কর দিবস কত তারিখে। আমরা সবাই জানি যে এই জাতীয় আয়কর দিবসটা পালিত হওয়া শুরু হয়েছিল 2008 সাল থেকে। কয় সাল থেকে? 2008 সাল থেকে। যেটা 2008 সাল থেকে শুরু হয়ে 2016 সাল পর্যন্ত, 2016 সাল পর্যন্ত পালিত হয়েছে 15 সেপ্টেম্বর। তুমি যখনই প্রশ্ন সমাধান করতে যাবা ঢাকা ভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ভার্সিটি বা নার্সিং এর, এই প্রশ্নটা পেলে দেখবা যে দেয়া আছে 15 সেপ্টেম্বর। কত সালে আসছে? 2012 সালে। এখন 2012 সালে এটা 15 সেপ্টেম্বর ছিল, এটা সঠিক উত্তর, এটা কিন্তু ভুল না। তখন এটাই ছিল। কিন্তু 2016 সালের পরে এটাকে পরিবর্তন করে 30 নভেম্বর করা হয়েছে। কত নভেম্বর করা হয়েছে? 30 নভেম্বর করা হয়েছে। তাহলে যদি তো আপনাদেরকে প্রশ্ন করা হয় যে জাতীয় আয়কর দিবস কত তারিখে, তাহলে অবশ্যই 30 নভেম্বর হবে। কত নভেম্বর হবে? 30 নভেম্বর। এখন যদি বলেন যে ভাইয়া না, বইতে তো 15 সেপ্টেম্বর দেয়া আছে, 15 সেপ্টেম্বর যেই প্রশ্নটাই দেখবেন, ওটা দেখবেন যে আসলে কত সালে এসেছিল। আপনাদের বইতে কিন্তু যখনই একটা প্রশ্ন বা গাইডে যখনই একটা প্রশ্ন দেয়া থাকে, সামনে সালটা উল্লেখ করা থাকে, কোন সালে চবিতে আসছে, ডাবিতে আসছে, না কোথায় আসছে। ওটা একটু খেয়াল করলেই দেখবেন যে ওটা 8 থেকে 16 সালের মধ্যে কোনো একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে জাতীয় আয়কর দিবসটা আমার কত তারিখে? 30 নভেম্বর। এখানেই আছে, আপনারা অ্যান্সার করেন নিরাপদ মাতৃত্ব দিবস কত তারিখে যদি প্রশ্ন করা হয়। নিরাপদ মাতৃত্ব, এই নিরাপদ মাতৃত্ব দিবস কত তারিখে সবাই একটু দ্রুত জানাই দেন। এই চারটার মধ্য থেকে অ্যান্সার করেন, এই চারটার মধ্য থেকে অ্যান্সার করেন। যদি এটা বন্ধ হয়ে যায়, যাদের কাছে নাম্বার আছে দ্রুত ফোন দিবা, ঠিক আছে। সাইদ এইটাকে নিয়ে হচ্ছে চার্জ দেয়া লাগে। আচ্ছা, সবাই একটু দ্রুত 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 তোমরা কি করবা, দ্রুত একটু হচ্ছে শেয়ার করে দিবা। নিজেদের যে গ্রুপগুলো আছে, স্টুডেন্টদের গ্রুপ যেগুলো আছে, তোমরা একটু দ্রুত অ্যান্সার করে দিবা। 28 মে টপি আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, আয়শা সিদ্দিকা, পূজা পরে যুক্ত আছে, কিন্তু প্রিয়া যুক্ত আছেন, আদি বা আফরা যুক্ত আছেন। বাংলাদেশের কে কোন জায়গা থেকে যুক্ত আছো সেটা একটু জানাবা, যে কে কোন জায়গা থেকে যুক্ত আছো বাংলাদেশের, এবং যদি নিউরনের কোনো ব্রাঞ্চে পড়ো সেটা জানাবা যে ভাই আমি এই ব্রাঞ্চে আছি। তো নিরাপদ মাতৃত্ব দিবস 28 মে, রাইট? তাহলে নিরাপদ মাতৃত্ব দিবস এটা হচ্ছে 28 মে, মাতৃত্ব। আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যেটা আপনাদের বারবার পরীক্ষা আসে,
শহীদ আসাদ দিবস কত তারিখে? নার্সিং পরীক্ষায় 2021 সালের প্রশ্ন এটা, যে শহীদ আসাদ দিবস কত তারিখে? সবাই একটু দ্রুত জানাই দেন। শহীদ আসাদ দিবস 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদের নাম ছিল শহীদ আসাদ। আপনাদেরকে বলতে হবে শহীদ আসাদ দিবস, শহীদ আসাদ কত তারিখে শহীদ হয়েছিল। ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। নাদিয়া ইসলাম বলতেছে আমি হচ্ছে কুড়িগ্রাম কি কামরাঙ্গীর চর থেকে, আচ্ছা সরি। তানিয়া ইসলাম সিলেট ব্রাঞ্চ থেকে, থ্যাংক ইউ। পটুয়াখালী ব্রাঞ্চ থেকে, আচ্ছা। আরিফা জান্নাতি, তারপর হচ্ছে প্রিয়া আমাদের সাথে যুক্ত আছেন, তানিয়া তানা যুক্ত আছেন, সিনথিয়া জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন, ঋতু যুক্ত আছেন। তোমাদের যেসব ফ্রেন্ডরা প্রতিদিন ক্লাস করে কিন্তু আজকে যুক্ত নাই, তাদেরকে অবশ্যই তোমরা একটু কমেন্টের মাধ্যমে মেনশন করে জানাই দিবা যে ক্লাস অলরেডি শুরু হয়েছে। আর যারা হচ্ছে জিকে নাইম ভাইয়াকে ভালোবাসো, তার ক্লাস পছন্দ করো এবং নিউরনকে বিশেষ করে ভালোবাসো, তারা অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবা। আজকের ক্লাসটা নিজেদের টাইম লাইনে শেয়ার করে তারপর হচ্ছে শেয়ার ডান লিখবা। দীপ্ত দাসরাজ আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে শর্মিষ্ঠা মণ্ডল আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। তুমি হচ্ছে আমারটা নিতে পারো, রিয়েলমি 10 0123456 আচ্ছা। তাহলে শহীদ আসাদ উনি শহীদ হয়েছিল 20 জানুয়ারি তারিখে, আর এই পর থেকে 20 জানুয়ারি তারিখটা শহীদ আসাদ দিবস পালিত হয়। আপনাদের বিএসসি নার্সিং এ যারা আপনারা আছেন, বিএসসি ইন নার্সিং এ আপনারা যারা আছেন, আপনারা জানেন যে আপনাদের একবার প্রশ্ন হয়েছিল আসাদ গেট, যেটা আমাদের শহীদ মিনারের মানে হচ্ছে আমাদের জাতীয় সংসদের ঠিক পাশেই অবস্থান আসাদ গেট। এই আসাদ গেট কত সালের স্মরণে নির্মিত? আপনাদের বিএসসি ব্যাচের একটা প্রশ্ন যে আসাদ গেট কত সালের স্মরণে নির্মিত। তাহলে আপনারা সবাই জানেন যে আসাদ গেটটা নির্মাণ করা হয়েছে শহীদ আসাদের স্মরণে, আর উনি হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থানের শহীদ। তার মানে অবশ্যই এই আসাদকে নিয়ে হচ্ছে আপনারা একটু মনে রাখবেন। আর বিশেষ করে জুলাই বিপ্লবটা তো অবশ্যই মাসবে, কারণ আপনারা জানেন যে মেডিকেলেও প্রশ্ন আসছে যে শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হয়েছিল, বিউপিতে আসছে মুগ্ধ কত তারিখে শহীদ হয়েছে। তো জুলাইয়ের যে গণঅভ্যুত্থানটা আছে এটা সাম্প্রতিক, এটার ক্লাসটা আমরা নিয়ে নিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা জানলাম এটা। সবসময় 4টা অপশন নিয়ে একটু আলোচনা করবেন, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। নিচের কোন উপজাতি জোড়া মাতৃতান্ত্রিক? নিচের কোন উপজাতি জোড়া মাতৃতান্ত্রিক? সবাই দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাই দিব। আর যারা এখন পর্যন্ত লাইভ ক্লাসে যুক্ত হয়নি তারা অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাব দ্রুত। আর যারা শেয়ার করি না এখন পর্যন্ত নিজেদের টাইম লাইনে, সত্যি কথা বলতে তাদের জন্য আর দোয়া টোয়া নাই, কারণ সবকিছু তো পড়াশোনায় কাজ হবে না, তাই না? টিচারদের দোয়াও লাগে। তো দোয়া পেতে হলে অবশ্যই হচ্ছে শেয়ার করে রাখতে হবে। তোমার যেসব ফ্রেন্ডরা মেডিকেলের প্রিপারেশন নিয়েছে কিন্তু মেডিকেলে আশানুরূপ রেজাল্ট করতে পারে নাই, যারা এখন হচ্ছে আশাহত, তাদেরকে তোমরা ইনভাইট করো যে নিউরন নার্সিং কোচিং সেন্টারের অনলাইন অথবা অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। এরপরে হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য একটা বেটার ট্রাই করো, অবশ্যই হচ্ছে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তো তোমরা তোমাদের যেসব মেডিকেলের হচ্ছে ফ্রেন্ড সার্কেল এখন আশাহত, তাদেরকে অবশ্যই তোমরা এটা সাজেস্ট করে তারপর হচ্ছে ভর্তি করাই দাও, ঠিক আছে? আচ্ছা, ফারজানা এইসএম আছে, আচ্ছা। উম্মে হাবিবা আমাদের সাথে যুক্ত আছে। গারো খাসিয়া বলতেছে, আদ্রিকা ইসলাম আমিনা যুক্ত আছে, কামরুন্না রুমানা যুক্ত আছেন, মাসুমা আক্তার মিম যুক্ত আছেন, শানজিদা আক্তার, শেয়ার ডান ভাইয়া, নাজিবা সাদিয়া, সবাই একটু শেয়ার ডান করে শেয়ার ডান লিখে দিব, ঠিক আছে? সবাই একটু শেয়ার ডান লিখবো, আমিও ডান, আচ্ছা। তারপর হচ্ছে মায়া অর্ধি মিতু, আচ্ছা। সিদ্ধাতুল মুমতা 30টা শেয়ার করছে, ভাইয়া তোর মতো আমার আরো কয়েকটা বোন থাকলে আমার ক্লাসে শেয়ার থাকতো 1000, আরগুলা হারকিপটা। তানিয়া গারো খাসিয়া, তানিয়া তানহা, কামরুন্নাহার, তামান্না, আদ্রিসা, ইশরাত, দীপা হাইলাইট করে দিয়েছে। আচ্ছা, তোমরা চাইলে তোমাদের এই হাইলাইটটা বা হচ্ছে তোমাদের যারা ফলোয়ার আছে তাদেরকে এখানে ইনভাইট করে দিয়ে যেতে পারো। গারো খাসিয়া, রাইট। একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশে এখন বর্তমানে উপজাতি বসবাস করে 50 প্রকারের। কত প্রকারের? 50 প্রকারের উপজাতি বসবাস করে। আবার কোন কোন হিসাব মতে হচ্ছে 48 প্রকারের উপজাতি আছে। কত প্রকারের? 48 প্রকার অথবা 50 প্রকারের, যেমন গারো একটা, খাসিয়া, মারমা, চাকমা, এরকম 50 প্রকারের উপজাতি বসবাস করে। আবার কারো কারো হিসাব মতে 48 প্রকার। এখন কথা হচ্ছে যদি 50 প্রকার অপশনে থাকে তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার একেবারে। 50 প্রকার যদি না থাকে তাহলে হচ্ছে 48 রাইট অ্যান্সার হবে। 48 কি হবে? রাইট অ্যান্সার হবে।
ওকে। আর একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, নার্সিং এ যেহেতু নেগেটিভ মার্কিং নাই, তোমরা একটা জিনিস চিন্তা করবা যেটা ক্লোজ। ধরো তুমি জানো একটা সঠিক উত্তর জানো যে বাংলাদেশের হচ্ছে 48 প্রকারের উপজাতি আছে, কিন্তু 50ও নাই, 48ও নাই। দেখবা 47 আছে, 45 আছে, 43 আছে এবং 42 আছে। তখন তোমার অবশ্যই ক্লোজ অপশনটা দাগাই আসতে হবে। ঠিক আছে, ক্লোজ অপশন যেটা সেটা দাগাই আসতে হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। তাহলে নিচের কোন উপজেলা মাতৃতান্ত্রিক? এটা অবশ্যই গারো এবং খাসিয়া। গারো এবং খাসিয়া কি আছে? আছে, গারো এবং খাসিয়া। এখন বলেন তো এই গারোদের, যদি বলে যে গারোদের অবস্থান বাংলাদেশের কোন বিভাগে বা কোন জেলায়, কোন বিভাগে হচ্ছে গারোদের বসবাস, এই উপজাতিদের বসবাস নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আপনি বলতে পারবেন যে গারোদের বসবাসটা হচ্ছে সিলেটে। গারোরা কোথায় বসবাস করে? সিলেট, সরি, গারোরা বসবাস করে ময়মনসিংহে। আর এই যে খাসিয়া আছে, এই খাসিয়া উপজাতির বসবাস হচ্ছে সিলেটে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। দোয়েল পাখি ছাড়া কোন ফসলের ছদ্মনাম? আপনাদের নার্সিং পরীক্ষায় যেটা এসেছিল, মহানন্দা নদী ছাড়া, আমরা জানি মহানন্দা মূলত একটা নদীর নাম। মহানন্দা একটা কিসের নাম? মহানন্দা। এই মহানন্দা মূলত একটা নদীর নাম। আপনাদের নার্সিং পরীক্ষা আসছে মহানন্দা নদী ছাড়া কোন ফসলের নাম? মহানন্দা নদী ছাড়া কোন ফসলের নাম? আগে আনসার করেন, দোয়েল পাখি ছাড়া কোন ফসলের নাম? দোয়েল পাখি ছাড়া কোন ফসলের নাম? এটা একটা ভার্সিটির প্রশ্ন, কিন্তু আপনাদের নার্সিং এ এটা এসেছিল যে মহানন্দা নদী ছাড়া কোন ফসলের নাম। দ্রুত আনসার করেন, দ্রুত দ্রুত। নাদিয়া আমাদের সাথে যুক্ত আছেন, নাসিমা আক্তার যুক্ত আছেন, কিন্তু তারপর হচ্ছে রিয়ামনি আমাদের সাথে যুক্ত আছেন, আয়শা সিদ্দিকা আমাদের সাথে যুক্ত আছেন, গম তপি আক্তার আমাদের সাথে যুক্ত আছে, কিন্তু কামরুন নাহার রুমানা আমাদের সাথে যুক্ত আছেন, সাবিহা খাতুন যুক্ত আছেন, খাসিয়া হচ্ছে সিলেট, সাদিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, গম 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 গম। আচ্ছা, তাহলে কি হবে? গম হবে। দোয়েল পাখি ছাড়া কোন ফসলের নাম? গম। গমের নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে দোয়েল আর একটা হচ্ছে বলাকা। আর একটা কি? বলাকা। তাহলে দোয়েল এবং বলাকা কোন ফসলের ছদ্মনাম? গমের ছদ্মনাম। গমের ছদ্মনাম কি কি? দোয়েল এবং বলাকা। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের নার্সিং পরীক্ষা আসছে মহানন্দা নদী ছাড়া কোন ফসলের নাম? মহানন্দা আমরা জানি যে এটা একটা নদীর নাম, কিন্তু নদীর নাম ছাড়া কোন ফসলের নাম হবে? একটু দ্রুত জানান, দ্রুত। চারটা অপশন নিয়েই হচ্ছে আমরা জানবো, চারটা অপশনই জানতে হবে। মহানন্দা নদী ছাড়া কোন ফসলের নাম? অবশ্যই সেটা হচ্ছে আম। এই মহানন্দা, এটা হচ্ছে আমের ছদ্মনাম, পরীক্ষায় আসছে। বিসিএস এর একটা প্রশ্ন ছিল, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কাকে? এই বুলবুলি কোন ফসলের ছদ্মনাম? তাহলে মহানন্দা নদী ছাড়া আমের নাম, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কাকে? এই বুলবুলি, কি বুলি? বুলবুলি। এই বুলবুলি কোন ফসলের ছদ্মনাম? দ্রুত বলেন। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কাকে, বুলবুলি কোন ফসলের ছদ্মনাম আমরা জানি? অবশ্যই জানি, বুলবুলি হচ্ছে করল্লার ছদ্মনাম। করল্লার ছদ্মনাম কি? বুলবুলি। ওকে, বাকি যেটা আছে সেটা মনে রাখবেন। ময়না কথা কয় না, যে আমার আব্বু আগে যে ঘুঘুসইতে নিয়ে বলে না, ঘুঘুসই গেল্লি কয়ে মামুগো বাড়ি, আমার আব্বু বলতো যে আল্লাহ মালিক চাইলাম হালিক দিলাম ময়না অবকে ওর পরাণে সয় না। তা এই হচ্ছে সেই ময়না এবং হচ্ছে চান্দিনা। বলতে পারবেন ময়না এবং চান্দিনা কোন ফসলের ছদ্মনাম? ময়না এবং চান্দিনা কোন ফসলের ছদ্মনাম? যারা এখন পর্যন্ত ক্লাসটা নিজেদের আইডি দিয়ে শেয়ার করেন নাই, এরপর যদি বলেন যে ভাইয়া সাধারণ জ্ঞান কি পড়বো খুঁজেই পাচ্ছি না, কোনো রিপ্লাই নেই, কোনো প্রকারের রিপ্লাই আর হবে না। দ্রুত নিজেদের আইডিতে শেয়ার থাকতে হবে যদি হচ্ছে চাও, হ্যাঁ দোয়া চাও। আচ্ছা, দ্রুত 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 বলো একটু, সঠিক অ্যান্সারটা জানাই দাও। ময়না এবং চান্দিনা ধান, টপি আক্তার, ফেরজানা আক্তার ময়না ধান। ময়না ধান, ধান কি? শান্তা ইসলাম তৃষা যুক্ত আছেন, সাদিয়া ধান, পূজা বড়ই বলতেছে ধান 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 ধান। রাইট, ধানের আরেক নাম হচ্ছে ময়না। ময়না এবং হচ্ছে চান্দিনা, ময়না এবং চান্দিনা। যারা হচ্ছে জানো তারা আলহামদুলিল্লাহ, যারা না জানো একটা স্ক্রিনশট নিয়ে আনো।
যারা না জানবা তারা দ্রুত একটা স্ক্রিনশট দাও, দ্রুত সবাই স্ক্রিনশট দিছি, আমরা সবাই স্ক্রিনশট দিছি। যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করি নাই, কিপটামি করতেছি, অবশ্যই দ্রুত লাইকটা করে দিব, অবশ্যই দ্রুত লাইকটা করে দিব। আর যাদের হচ্ছে ফ্রেন্ডরা ক্লাস করে প্রতিদিন, সবগুলোই হচ্ছে কি করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা, ন্যূনতম 5টা ফ্রেন্ডকে মেনশন করবা। গরু মোটা তাজাকরণের জন্য নিচের কোন সার ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে গরু মোটা তাজা যারা হচ্ছে, সব তো হচ্ছে যারা ঢাকা শহর বাড়ি গাড়ি যাদেরকে দেখতে পাচ্ছেন, আসলে সরকারি বেসরকারি চাকরি করে এগুলো সম্ভব না, ইম্পসিবল। আপনি একটা ফার্স্ট ক্লাস জব করলেও, সরকারি জব করলে দেখা যায় যে 60-70 হাজার টাকা সর্বোচ্চ স্যালারি, অথবা আপনার হচ্ছে বিসিএস ক্যাডারে প্রথম জয়েন করলে 40-42 হাজার টাকা স্যালারি। তো এ দিয়ে আপনার যদি হচ্ছে সৎভাবে চলাফেরা করেন, যদি হচ্ছে অসৎ পয়সা যে টেবিলের তল দিয়ে যদি লেনদেন না করেন, তাহলে এটা দিয়ে আপনি খেয়ে পরে মোটামুটি ভাবে সন্তান সন্ততি নিয়ে বেঁচে থাকতে পারবেন। কিন্তু ঢাকাতে এরকম বিলাসবহুল বাড়ি গাড়ির স্বপ্ন একদম অহেতুক, সবকিছু ব্যবসায়ীরা করে। তো এর মধ্যে এখন বর্তমানে জনপ্রিয় ব্যবসায়ী হচ্ছে একটা অ্যাগ্রো ফার্মার, এই যে সাদেক অ্যাগ্রো, নাম শুনছেন না? এই যে একটা ছাগলে পুরা হচ্ছে ফার্ম খেয়ে দিয়েছে। তো সেই মানে হচ্ছে ফার্ম যদি আপনাদের করার চিন্তা ভাবনা থাকে, বা আপনারা যদি উদ্যোক্তা হতে চান, যেহেতু ডক্টর ইউনূস সবাইকে উদ্যোক্তা বানাতে চায়, নিজের পায়ে স্বাবলম্বী করতে চায়, আপনি যদি চিন্তা করেন একটা গরুর ফার্ম দিব, তাহলে এই গরুতে থেকে যদি লাভ করতে হয়, কোরবানিতে মোটা তাজা করতে হয়, তাহলে কোন সার খাওয়াইতে হবে? জৈব সার। জৈব সার তৈরি করা হয় গরুর হচ্ছে মলমূত্র দিয়ে। তো গরুর মল কি হচ্ছে ওরা আবার খাবে নাকি? এতটা বোকা হয় নাই ওরা। তাহলে কি দিয়ে একটু বলেন তো? আচ্ছা, ইউরিয়া সার দিয়ে। আপনারা সবাই সঠিক উত্তর করেছেন যে ইউরিয়া। ইউরিয়া এটা হচ্ছে গরু মোটা তাজাকরণের জন্য ব্যবহার করা হয়। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় মাটিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে কোন সার? মাটিতে অক্সিজেন, মাটিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে কোন সার? এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে কোন সার? তাহলে কি হবে? দ্রুত জানান। মাটিতে অক্সিজেন এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে কোন সার? এক্সাম না দিয়ে ফার্ম দিতে পারো? আচ্ছা, সবাই দ্রুত। এই যে রাদিশা, ইশরাত, দীপা, ও দেখবা হাইলাইটস করে দেয়, এরকম সবাই একটু হাইলাইটস করে দিবা, ঠিক আছে? তোমাদের সবাইকে এরকম মেনশন করে দিবা। কি অনন্যা আহমেদ মিম সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাইট্রোজেন, নাইট্রোজেন না, জৈব সার। এটা কি? জৈব সার। মাটির অক্সিজেন, মাটিতে অক্সিজেনের পরিমাণ এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে জৈব সার। ইউরিয়া সার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কিসের পরিমাণ? মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এবং এই নাইট্রোজেনের অভাবে গাছের পাতা কি হয়ে যায় বলেছিলাম? হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? গাছের পাতা হলুদ হয়ে যায়। আপনাদের গাছ যারা হচ্ছে বাসার ছাদে, বাসা বাড়িতে যারা হচ্ছে গাছ লাগান শখের বসে, কয়েকদিন পর দেখবেন যে শখের গাছটার পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো ওরে যদি বাঁচাই রাখতে হয় আপনাদেরকে, তাহলে অবশ্যই এটা জানতে হবে যে ওর গাছের পাতা যেহেতু হলুদ হয়ে গিয়েছে, তার মানে ওর এখন নাইট্রোজেনের অভাব। আর এটা পূরণ করতে হলে অবশ্যই আমাকে বাজার থেকে ইউরিয়া সার এনে তারপর প্রয়োগ করতে হবে। এটা যদি প্রয়োগ করেন তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে গাছের পাতা হলুদ হয়ে গেলে নাইট্রোজেনের অভাব পূরণের জন্য আমরা ইউরিয়া সার প্রয়োগ করব। ফসফরাস ও হচ্ছে কি করে? গাছের ফুল, যেসব গাছে ফুল হয় না, এসব গাছে দিলে তাহলে হচ্ছে গাছে ফুল ফুটবে এবং দ্রুত ফলটা পাকবে। কি করবে? ফল পাকবে। তাহলে গাছের ফুল এবং ফল পাকাতে সাহায্য করে ফসফরাস। আপনারা যদি চান যে বৃদ্ধ বয়সে টমেটোর মতো পাকলে একদম লাল টসটসা হয়ে যাবেন, দেখলে বুড়া বয়সে আপনাদেরকে ভালো লাগবে, তাহলে শরীরে লাইকোপিনের মাত্রাটা বাড়াবেন। কারণ টমেটো পাকলে লাল হয় লাইকোপিনের কারণে। টমেটো পাকলে লাল হয় কিসের কারণে? লাইকোপিনের কারণে। হলুদ হয়ে যায় ফসফরাস, ফসফরাস ফুল এবং ফল। আচ্ছা, সাবিয়া খাতুন কই? আচ্ছা, তারপর হচ্ছে সৃজন মজুমদার অভি একজনকে হচ্ছে মেনশন দিয়েছেন। আচ্ছা, শাহানুর বেগম আমাদের সাথে যুক্ত আছেন। সবাইকে শেয়ার করেছি, সবাই একটু শেয়ারটা 182 আছে, সেখান থেকে 200 পার করে দিই, এক ধাক্কায় 200 পার করে দিই। 198 আছে, মানে হচ্ছে 100 করতে 2 মার্ক বাকি। দ্রুত। ওকে ফাইন। তাহলে দেখো এই চারটা আমরা জানি কিনা, চারটা অপশন জানি কিনা? মাটির অক্সিজেন ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে জৈব সার।
মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করবে হচ্ছে ইউরিয়া সার। এই ইউরিয়া সারটা আবার গরু মোটা তাজাকরণের জন্য ব্যবহার করা হয়। যারা চিকন মানে হচ্ছে শরীর নিয়ে, রোগা শরীর নিয়ে চিন্তিত, তারা কোনোভাবেই হার্বাল কোম্পানির কাছে দৌড়ে না গিয়া ইউরিয়া সারের দোকানেও যাইয়েন না ভুলেও, পরবর্তীতে কিন্তু মামলা খেয়ে যাব। আচ্ছা, গাছের ফুল ফোটাতে এবং ফল পাকাতে সাহায্য করে ফসফরাস। টমেটো পাকলে লাল হয় লাইকোফিনের কারণে। কিসের কারণে? লাইকোফিনের কারণে। যারা চারটা অপশনই জানেন তারা একটু কমেন্টে ইয়েস লিখবেন যে ইয়েস এটা আমি জানি। সাইদ খান মারুফ বলেছেন বৃদ্ধ বয়সে লাল টমেটো লাভ কি? আচ্ছা ঠিক আছে। লাবণ্য আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে গাছের ফুল ফোটাতে ফল পাকাতে হৃদয় আমাদের সাথে যুক্ত আছেন। মাসুদা আক্তারকে মেনশন জানিয়েছেন। তারপর হচ্ছে আরিফা আক্তার নূরজাহান নীলপরীকে হচ্ছে মেনশন করেছেন। ইয়েস ইয়েস ইয়েস। জেসমিন সুলতানা ক্লাস কর। আচ্ছা, যারা হচ্ছে পারছি তারা ইয়েস। আচ্ছা, ইয়েস থাকলে পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? যারা আপাতত হচ্ছে নার্সিং এ পড়তেছো, যারা এডমিশনের জন্য নিজের বেস্টটা দিয়ে ট্রাই করতেছো, আলহামদুলিল্লাহ। কারণ একটা জিনিস চিন্তা করবা, যখনই তুমি কোনো কারণে, আল্লাহ না করুক, যদি কখনো চান্স না পাও কয়েক মার্কের কারণে, তুমি চিন্তা করবে একটা জিনিস, যারা চান্স পেয়েছে তারা তোমার থেকে সব থেকে বেশি পরিশ্রম করেছে। ও ওই জায়গাটাতে আছে কারণ ও তোমার থেকে দৈনিক বেশি পরিশ্রম করেছে। কেউ আফসোস করবে না, যে যার জায়গা থেকে নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, ইনশাল্লাহ তোমারও পসিবিলিটি আছে ওখানে চান্স পাওয়ার। কিন্তু যারা ইচ্ছাকৃত অতিরিক্ত মোবাইল টেপার কারণে হোক বা অন্য কাউকে সময় দেওয়ার কারণে হোক নিজেদের সময়টা অযথা কাজে লাগাচ্ছ, তারা যদি কোনো কারণে চান্স না পাও তাহলে এই মটা বয়ে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, মটা বয়ে রূপান্তরিত হবে এবং তোমাদের প্রত্যেককে বিয়ে দিয়ে সেই বাড়িতে পাঠাই দেওয়া হবে। ঠিক আছে, যদি কারো চান্স না হয় তাহলে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ম কিন্তু বয়ে রূপান্তরিত হয়ে যাবে, প্রত্যেকটারে বিয়ে দিয়ে দেবো আর আমি বিয়ে খাইতে যাব। দ্রুত জানো মহেশখালী মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায়? মহেশখালীতে, রাইট। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র অবস্থান হচ্ছে মহেশখালী কক্সবাজারে। কি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম? 1200 মেগাওয়াট। কত মেগাওয়াট? 1200 মেগাওয়াট। জানি আমরা, ইনশাল্লাহ ভালো কিছু হবে, রাইট। ওকে, জিকের জন্য কোন বুকটা পড়বো একটু বলেন প্লিজ। জিকের জন্য তোমরা হচ্ছে অবভিয়াসলি হচ্ছে নিউরনের যে ইটা আছে আমাদের, নিউরনের যে এখানে কি আছে শীটটা, নিউরনের লেকচার শীটটা হচ্ছে একটু পড়তে পারো ওইটা। আর যদি হচ্ছে কেউ অন্য কোনো বই চাও তাহলে জিকে গাইডলাইনটা অবশ্যই পড়তে পারো, এটা হচ্ছে বেস্ট। জিকে গাইডলাইনটা তোমরা তোমাদের যাদের কাছে নাই, ফার্মগেট অফিস থেকে আমি বা মেহেদি বা হাশেম যে কারো কাছে একটু হচ্ছে যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে হচ্ছে এটা পাঠাই দেওয়া যাবে। ঠিক আছে, বা তোমরা যারা হচ্ছে অনলাইনে আছো তারা নিতে চাইলেও এটা নিতে পারবা কুরিয়ার করে। এটা সাম্প্রতিকটা অনেক সাজানো গোছানো ভাবে দেয়া আছে। আচ্ছা, দাওয়াত দেবো না? আচ্ছা, দাওয়াত দেবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মহেশখালী 1200 মেগাওয়াট। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের বর্তমানে সব থেকে আলোচিত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা। আগে একটু বলে রাখি, আপনাদের নার্সিং পরীক্ষায় কি কি আসছে? আপনাদের নার্সিং পরীক্ষায় বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষা এসেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা সবাই জানি যে বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এই একটা প্রশ্ন আসছে। আর একটা প্রশ্ন এসেছে বাংলাদেশের একমাত্র পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে যেটাই পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করে, এটার নাম কি? এই প্রশ্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনাদের নার্সিং পরীক্ষায় আসছে, তার মানে বিদ্যুৎ কেন্দ্র ইম্পর্টেন্ট, কোনোভাবে স্কিপ করা যাবে না। দেখেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিদ্যুৎ কেন্দ্র, অবস্থানটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে। কি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? কয়লা থেকে। কি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? কয়লা থেকে। পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম? সেটা হচ্ছে 1320 মেগাওয়াট। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আচ্ছা, বাংলাদেশের একমাত্র পারমাণবিক ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নামটা আমি বলে দিচ্ছি, রূপপুর। রূপপুর
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার অবস্থানটা কোথায়? সবাই একটু দ্রুত জানাই দেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? যেটা বাংলাদেশের একমাত্র পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, শুধুমাত্র সবগুলোতে কয়লা থেকে, শুধু এইমাত্র এই একটায় পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কি থেকে? পরমাণু থেকে। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেটা 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। কত মেগাওয়াট? 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যেটার অবস্থানটা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে। কোথায়? পাবনার ঈশ্বরদীতে। পাবনার ঈশ্বরদীতে। তাহলে বলেন, বহুল আলোচিত রামপাল, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থানটা কোথায়? বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? সবাই একটু দ্রুত জানাই দিব, দ্রুত দ্রুত দ্রুত। বহুল আলোচিত রামপাল, কিসের পাল? রামপাল। পাবনা। আচ্ছা, নাদিয়া ইসলাম, ওকে। আচ্ছা, তৃষা মনি, আচ্ছা, যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই নিজেদের আইডিতে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখতে হবে, কারণ যারা যারা শেয়ার করবেন শুধু তারাই কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফ ফাইলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থানটা হচ্ছে বাগেরহাটে। কিসের হাট? বাগেরহাট। কিন্তু বিক্রি করে কি? ছাগল। বাকি বিক্রি করা সম্ভব? বাগেরহাট। আচ্ছা, কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে বলতে পারবেন? কয়লা থেকেই বিদ্যুৎ উৎপাদন করে। এই বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র কয়লা থেকেই বিদ্যুৎ উৎপাদন করে। কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে আপনারা বলতে পারেন? কত মেগাওয়াট? কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম? এটাও 1320। এটাই কত? 1320। তাহলে দেখেন 1320, 1320, 2400, 1200। ঠিক আছে, ওকে। ক্লিয়ার কিনা সবাই একটু বলেন তো, সবাই একটু দ্রুত জানান যে ভাইয়া ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। আর তো বই আছে ভাইয়া। আচ্ছা, 1320, 1320, 1320। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিস। আচ্ছা, শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? এটা আমরা যদিও হচ্ছে জেনে এসেছি ইতিমধ্যে, আমরা একটু দ্রুত জানাই দিব যে শহীদ আসাদ দিবস কত তারিখে পালিত হয়। শহীদ আসাদ দিবস কত তারিখে পালিত হয়? 19 জানুয়ারি, 20 জানুয়ারি, তারপর হচ্ছে 21 জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি নাকি 20 ফেব্রুয়ারি? দ্রুত। 21শে ফেব্রুয়ারি 1972টা যদি দেখি, যে 21শে ফেব্রুয়ারি 1972 এই দিনটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষা আসে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল কি বার আপনারা বলতে পারবেন? আচ্ছা, এটা এর আগে আনসার করেন। সাবিক আক্তুন খ বলেছেন আমার এখানে নেট সমস্যা করতেছে। আচ্ছা, তাহিয়া জান্নাত আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। তোমাদের যেসব ফ্রেন্ডরা মেডিকেলের রেজাল্ট খারাপ করেছে তাদেরকে তোমরা দ্রুত ইনভাইট করো, যায় একসাথে বিএসসি নার্সিং পরীক্ষাটা দেই, এখনো সময় আছে। 20 জানুয়ারি, আমরা সবাই এটা জানি যে 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস, 1969 সালের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। আচ্ছা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি ছিল কি বার? দিনটি ছিল কি বার? সবাই একটু দ্রুত বলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল কি বার? একটা বিষয় বলেছিলাম, যদি আপনি এক্সাক্ট তারিখটা জানেন যে 1952 সালের অমুক তারিখ কি বার ছিল, 1971 সালের 16ই ডিসেম্বর কি বার ছিল, যদি আপনারা জানেন তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার যা কিছু দিতে পারেন। কিন্তু এমন একটা তারিখ আপনাদেরকে জিগিয়েছে, বাংলাদেশের একটা হিস্ট্রিক্যাল দিন, কিন্তু আপনি তারিখটা জানেন না, আপনি ধাপ করে সেটাকে বলবেন বৃহস্পতিবার। কি বলবেন? বৃহস্পতিবার। তাহলে আপনার একটা চান্স থাকবে হওয়ার, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম হিস্ট্রিক্যাল দিনগুলি হচ্ছে বৃহস্পতিবার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা বৃহস্পতিবার, 1971 সালের 16ই ডিসেম্বর দিনটা ছিল বৃহস্পতিবার। ঠিক আছে, আচ্ছা। এরপর যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে কোন সংস্থা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে বলতে পারবেন? 21শে ফেব্রুয়ারি কে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? আমরা সবাই জানি সংস্থাটার নাম কয়নেস্কো। একটু বলেন তো, কয়নেস্কো? ইউনেস্কো। ইউনেস্কো 1999 সালে, 1999 সালের 17 নভেম্বর, কত নভেম্বর? 17 নভেম্বর
এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। যেহেতু নভেম্বর মাসে স্বীকৃতি পেয়েছি, এই বছরে আর এটা পালন করা সম্ভব না। আমরা ফার্স্ট পালন করেছিলাম 2000 সালে। কত সালে ফার্স্ট পালন করেছিলাম? 2000 সালে। এবং প্রথম বছর পালন করেছিল 188টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 188টা রাষ্ট্র। ওকে, তাহলে একটু সবাই একটু খেয়াল করো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল বৃহস্পতিবার। এটাকে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছিল। প্রথম পালন হয়েছিল এটা 2000 সালে এবং প্রথম বছর পালন করেছিল 188টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 188টা রাষ্ট্র। ওকে, তাহলে দ্রুত সবাই হচ্ছে পেরেছে কিনা এটাকে সবাই একটু দ্রুত জানাই দিই যে ভাই এটা ক্লিয়ার কিনা, সবাই এটা জানি কিনা। আপনাদের 1952 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন নিয়ে প্রতি বছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এবছরও আসবে। এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাই যে ভাইয়া হ্যাঁ এটা পারবো। 1952 থেকে প্রশ্ন আসলে পারবেন কে কে, একটু কার কার কনফিডেন্স আছে যে এটা পারবেন? মাসুদ আমাদের সাথে যুক্ত আছেন, তাহিয়া জান্নাত আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, সিদ্ধাতুল মুনতাহা, আরিফা আক্তার, নূরজাহান আমাদের সাথে যুক্ত আছেন, তা সৃজন মজুমদার অভিযুক্ত আছেন। ভাইয়া ডিপ্লোমা নিয়ে কি ছেলেরা পড়তে পারবে? অবশ্যই পড়তে পারবে, কেন না। ডিপ্লোমা এবং বিএসসি উভয়ই ছেলেরা পড়তে পারবে, কিন্তু ডিপ্লোমা ইন মিডিওফারি বলতে একটা কথা আছে, এইখানে শুধু মেয়েরা পড়তে পারবে, ছেলেরা পড়তে পারবে না। কারণ মিডিওফারিটা হচ্ছে মা এবং শিশু ইউনিট। একটা নতুন হচ্ছে শিশু জন্মগ্রহণ করবে, তার মাকে একটু হচ্ছে দেখাশোনা করা, বাবুটাকে একটু দেখাশোনা করা, এটা হচ্ছে মিডওয়াইফারিদের কাজ। এখানে ছেলেদের কোনো কাজ নেই, কারণ ওরাও এই ছেলে পেলে নিয়ে হচ্ছে অত হচ্ছে করতে পারবে না, ঠিক আছে। ওখানে মেয়েরাই শুধু পারফেক্ট, যার কারণে ছেলেদের ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ছেলেরা ডিপ্লোমা এবং বিএসসি দুইটাই করতে পারবে, ডিপ্লোমা এবং বিএসসি দুইটাই করতে পারবে। আচ্ছা আচ্ছা, দ্রুত একটু জানো, পৃথিবীর সব থেকে ক্ষুদ্র নদীর নাম কি? পৃথিবীর ভাইয়া বলছে কয়নেস্কো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা সবাই একটু দ্রুত জানাই। সাইফ যুক্ত আছে, আচ্ছা টপি আক্তার যুক্ত আছে, ইয়াসমিন আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, তারপর হচ্ছে শর্মিষ্ঠা মন্ডল আমাদের সাথে যুক্ত আছেন, নাদিয়া ইসলাম যুক্ত আছেন, লাকি সুলতানা যুক্ত আছেন, ফেরজানা আক্তার যুক্ত আছেন, নাসিমা আক্তার যুক্ত আছেন। ইনশাল্লাহ পারবো ভাই, ইনশাল্লাহ পারবো। আসমনি যুক্ত আছে, সাদিয়া আক্তার যুক্ত আছে, রণদীপ আদি বা আফরা আমাদের সাথে যুক্ত আছেন, রিপন কাজী তুই এখনো হচ্ছে করিস না, শেয়ার করিস না নিজের আইডিতে, তাড়াতাড়ি হচ্ছে রিপন কাজী তাড়াতাড়ি শেয়ার করো। রাদিশা ইশরাত রিপা অনেক বেশি শেয়ার করো। আরমিনা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে মিম আহমেদ মিম যুক্ত আছেন, অনন্য আর কি। তারপর হচ্ছে ঋতু যুক্ত আছেন, আফসানা রুকসানা যুক্ত আছেন কিন্তু, তারপর কামরুন নাহার, রিমি, তানিয়া, রিমি, ইশরাত, আফরিন, ইমা, তারপর হচ্ছে রেনুকা পারভিন। আর যাদের নাম আমি হচ্ছে মানে হচ্ছে নিতে পারতেছি না, তাদের হচ্ছে আমার সামনে আসতেছে না, যাদেরটা আসতেছে আমি পড়তেছি। সুমা সুমি, অধয় দেবনাথ আমাদের সাথে যুক্ত আছেন, মারিয়া মাহি যুক্ত আছে, আচ্ছা সৌরভ চন্দ্র যুক্ত আছেন, লাকি খাতুন, ইনশিয়া জান্নাত আজকে আমাকে আচ্ছা চোখে দেখে না, এই যে পড়ে দিয়েছি বোন, পড়ে দিয়েছি। আফরিন সাদিয়া, জেসমিন সুলতানা, সবাই দ্রুত। পৃথিবীর ক্ষুদ্র নদীর নাম কি? পৃথিবীর ক্ষুদ্র নদী বলছে, তার মানে এটা রো নদী, রাইট। পৃথিবীর সব থেকে ছোট নদীর নাম রো নদী। পৃথিবী না দিয়ে যদি এখানে বলে যে বাংলাদেশের সব থেকে ছোট নদীর নাম কি, বাংলাদেশের সব থেকে ছোট নদীর নাম কি, এখান থেকেই আনসার করেন, বেশি দূরে যাওয়া লাগবে না। বাংলাদেশের সব থেকে ছোট নদীর নাম কি? এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট নদী, পৃথিবীর সব থেকে ছোট নদীর নাম হচ্ছে রো নদী। তাহলে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের সব থেকে ছোট নদীর নাম কি, ক্ষুদ্র নদীর নাম কি? সেটা অবশ্যই হচ্ছে গোবরা নদী। তাহলে গোবরা নদীটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ছোট। তাহলে খেয়াল করবেন আপনাদের প্রশ্নে বাংলাদেশ আসছে নাকি পৃথিবী নিয়ে আসছে। বাংলাদেশের মধ্যে সব থেকে ছোট নদীর নাম হচ্ছে গোবরা নদী, আর পৃথিবীর সব থেকে ছোট নদী যদি বলে তাহলে রো নদী। আচ্ছা, কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করে, আমরা জানি যে বাংলাদেশের আন্তর্জাতিক মানের নদী হচ্ছে পদ্মা, কিন্তু পৃথিবীর আন্তর্জাতিক নদী বলা হয় কোনটাকে? পৃথিবীর আন্তর্জাতিক,
পৃথিবীর আন্তর্জাতিক নদী বলা হয় কোনটাকে? সবাই একটু দ্রুত জানান। পৃথিবীর আন্তর্জাতিক নদী কোনটা? এখান থেকে অ্যান্সার করেন, বেশি দূরে যাওয়া লাগবে না, এখান থেকে অ্যান্সার করেন। আমরা জানি যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নদী বলা হয় পদ্মাকে, কিন্তু পৃথিবীর আন্তর্জাতিক নদী কোনটা? সবাই একটু দ্রুত জানাবো। নাসিমা আক্তার ব্যাখ্যা সহকারে দিয়েছেন, থ্যাংক ইউ। ইনশা জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন, এমএসটি পারমিন যুক্ত আছেন, মিম ইসলাম যুক্ত আছেন, সিদ্ধাতুল মুনতাহা যুক্ত আছেন। যাদের কমেন্ট আসে ওদের তো শুধু আসতেই থাকে। মাকসুদা খাতুন আমাদের কাছে আছেন এমএসটি, আর তারপর হচ্ছে আফিফা তাইরিন আমাদের সাথে যুক্ত আছেন, শানজিদা আক্তার যুক্ত আছেন, আদ্রিকা ইসলাম আমিনা যুক্ত আছেন, পূজা বড় যুক্ত আছেন। সবাই বলতেছে বি হবে, বি হবে, দানিউব হবে, আদিবা আফরা, নাদিয়া ইসলাম বলেছেন কঙ্গো নদী, আয়েশা সিদ্দিকা বলেছেন কঙ্গো নদী। কঙ্গো না, পৃথিবীর আন্তর্জাতিক মানের নদী হচ্ছে দানি। এখানে আবু লেখা আছে কিন্তু বানানটা একটু ভুল আছে। আপনারা সবাই জানেন যে এটা দানি উব হবে। এটা কি হবে? দানি উব। দানিউব যে নদীটা আছে এটা হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিক মানের নদী, যেটা 10টা রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়েছে। কয়টা রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়েছে? 10টা রাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়েছে। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে গভীরতম নদী কোনটি, পৃথিবীর সব থেকে গভীর ক্ষুদ্রবাদ গভীর নদী কোনটি, সবাই একটু দ্রুত জানাই দেন। পৃথিবীর সব থেকে গভীরতম নদীর নাম কি? বাংলাদেশ যদি বলতো, এখানে যদি বাংলাদেশের সব থেকে গভীরতম বলতো তাহলে হচ্ছে মেঘনা। বাংলাদেশের গভীরতম এবং প্রশস্ততম নদীর নাম মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম যে নদীটা আছে সেটা হচ্ছে পদ্মা। সেটা কি? পদ্মা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা না, আমার প্রশ্ন হচ্ছে আর একটা, পৃথিবীর সব থেকে গভীরতম নদী কোনটি? সেটা হচ্ছে কঙ্গো নদী। এই কঙ্গো নদীটা হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম নদী। আর এটা অপশনে এই জন্যই রাখা হয়েছে যে এটা আপনাদের নার্সিং পরীক্ষায় আসছে। একটু খেয়াল করবেন প্রিয় ভাই বোন আমার, পৃথিবীর সব থেকে গভীরতম নদীটা কঙ্গো, এটা পৃথিবীর সব থেকে গভীরতম। কিন্তু পৃথিবীর সব থেকে প্রশস্ততম যদি নদী বলে আপনারা কোনটা বলতে পারবেন? পৃথিবীর সব থেকে প্রশস্ততম নদীর নাম কি? এই অপশনে কিন্তু নাই। পৃথিবীর সব থেকে প্রশস্ততম নদীর নাম কি? পৃথিবীর সব থেকে প্রশস্ততম নদীর নামটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রশস্ততম নদী। আর পৃথিবীর দীর্ঘতম নদী যদি বলে, পৃথিবীর দীর্ঘতম নদী, তাহলে কি হবে? দেখেন কোনোটার সাথে কোনোটা মিল নেই। প্রশস্ত মানে হচ্ছে ও পাশে অনেক বড়, ঠিক আছে? প্রশস্ত মানে হচ্ছে চ্যাপ্টা, এরকম টাইপের কিছু। তাহলে প্রশস্ত নদীটা হচ্ছে আমাজন। কঙ্গো মানে গভীরতা অনেক বেশি, আপনার মতো 20টা মানুষ দাঁড়াইলেও ওই নদীর হচ্ছে উপরে নাক জাগাতে পারবে না। এই গভীরতম দিক থেকে পৃথিবীর সব থেকে গভীরতম কঙ্গো। আর পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীটা হচ্ছে নীল নদ, জানি আমরা। আচ্ছা, গভীরতম হচ্ছে নীল নদ। ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত জানাবো, দ্রুত জানাবো। যা পড়াইছি নদী নিয়ে এইখানে যা আছে এইগুলো সবাই পারবো কিনা, এখানের প্রত্যেকটা অপশন নিয়ে আমরা জানি কিনা, এখানে প্রত্যেকটা অপশন নিয়ে জানি কিনা, এবং অপশনের বাইরে যতটুকু হচ্ছে ইনফরমেশন দিছি এতটুকু পারবেন কিনা। যারা যারা পারবেন তারা একটু ইয়েস লিখবেন কমেন্টে, ঠিক আছে? যারা যারা পারবেন তারা ইয়েস লিখবেন। তানিয়া তানহা অলরেডি বলে দিয়েছে ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, সবাই লিখবেন, কমেন্ট করতে হবে বেশি বেশি করে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? এর আগের বছরে অবাক হয়ে গিয়েছিলাম যখন পরপর 5-6টা ভার্সিটিতে সেম প্রশ্নটাই পেয়েছিলাম। যে কয়টা ভার্সিটি আসছে প্রত্যেকটা ভার্সিটিতে একটাই প্রশ্ন, যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা। আচ্ছা, দ্রুত একটু জানাও। ঈশিতা ঈশিতা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, সাইফ যুক্ত আছেন, শিউলি খানম যুক্ত আছেন, কিন্তু এমএসটি শিখা যুক্ত আছেন কিন্তু, তারপর হচ্ছে সামিয়া সুলতানার সাথে আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটা কোনটা একটু জানাও দ্রুত। নাসিমা আক্তার A to Z, থ্যাংক ইউ। সুমাইয়া জান্নাত যুক্ত আছেন, ফিরজান আক্তার যুক্ত আছেন, মহেশখালী মহেশখালী মহেশখালী। আচ্ছা, টপি আক্তার আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, মারিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছে, লাকি আক্তার যুক্ত আছে ইনশাল্লাহ। আচ্ছা, ইশরাত আফরিন ইমা আমাদের সাথে যুক্ত আছেন,
ভাই আজকে আমার নাম দেখতে পাচ্ছেন না। রিমা আক্তার, নাম বলে দিয়েছি। রিমা, সাদিয়া, আফরিন। তোমাদের কার কার কমেন্ট পড়ি না, তারা একটু হাত জাগাই তো। রাজীব মন্ডল আছে, কাদের কমেন্ট হচ্ছে পড়াই হয় না, তারা একটু হাত জাগাবা, ঠিক আছে? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? যেহেতু পাহাড়ি দ্বীপ বলছে, আমরা সবাই জানি এই যে মহেশখালী, এই মহেশখালী দ্বীপে গেলে আমরা পাহাড় পাবো। কি পাবো? পাহাড় পাবো। তার মানে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটার নাম হচ্ছে মহেশখালী। কিন্তু প্রশ্নে সেটা আসে নাই, আপনাদের প্রশ্নে আসছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? দ্রুত অ্যান্সার করবেন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি, এটা আসছে পরীক্ষায়। পাহাড়ি দ্বীপ বাদ, আমরা জানি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। মহেশখালী, মহেশখালী, এই দ্বীপে পাহাড় আছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, কিন্তু পরীক্ষায় আসছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সবাই দ্রুত অ্যান্সার করবেন। আমি কই আদ্রিক ইসলাম, আমি না অনেকবার নাম পড়ে দিয়েছি। পিডিএফ দেন, আমাদের পিডিএফ দিব, পরীক্ষার একদম আগে আগে সাজেশন দিয়ে দিব, সমস্যা নেই। মরিয়ম আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। সেন্ট মার্টিন আপু তুমি আসো, আচ্ছা। তারপর হচ্ছে ইশরাত আফরিন লামি আমাদের সাথে যুক্ত আছেন। আমার শিউলি খানম, তোমার নাম পড়ে দিয়েছি বোন। আচ্ছা, যারা এখন পর্যন্ত আজকের ক্লাসটা শেয়ার করেন নাই, কেন শেয়ার করেন নাই সেটা জানতে চাওয়া আমার এই অবুঝ মন। একটা হচ্ছে কারণ দেখাবেন যে ভাই এই কারণে আসলে আপনার ক্লাসটা এখনো শেয়ার করা হয়নি, সেই যথাযথ কারণটা দেখাবেন। কারণ এটা জানতে চাচ্ছে কি জানো, আগে একটা ট্রেন্ডিং ছিল আমার এই অবুঝ মন। তা আমার এই অবুঝ মন জানতে চাচ্ছে কেন শেয়ার করা হয়নি আজকের ক্লাসটা। আর যারা এখন পর্যন্ত ক্লাসটাতে একটা লাইক করেন নাই, অবশ্যই আপনি দ্রুত একটা লাইক করে দেন, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? আমার নাম পড়েন নাই, কামরুন নাহার সুমি, নাম পড়ে দিয়েছি, তাড়াতাড়ি শেয়ার করে দাও। আমি শেয়ার করেছি। সাইমা সুলতানা সাথী, যারা শেয়ার করছো প্রত্যেকটা আমার বোন। আফরোজা লামিয়া শেয়ার করেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোদের জন্য অনেক অনেক দোয়া। যারা শেয়ার করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আচ্ছা, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনটা কোন নদীর মোহনায় অবস্থিত? সেন্ট মার্টিনটা নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? নার্সিং পরীক্ষায় আসছে, আপনাদের নার্সিং পরীক্ষায় আসছে সেন্ট মার্টিনের আয়তন কত বর্গ কিলোমিটার। খুব বেশি একটা বড় না দ্বীপটা, খুবই ছোট। বলেন তো কত বর্গ কিলোমিটার? আপনারা যারা জানেন দ্রুত অ্যান্সার করেন, নাইলে কিন্তু আমি করে দেব। সেটা কত? 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনটা নাফ নদীর মোহনায় অবস্থিত। এটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনের পুরাতন নামটা কি? যাদের জানা আছে একটু দ্রুত জানাবেন। জানেন আপনারা সেন্ট মার্টিনের একটা সুন্দর পুরাতন নাম আছে, সুন্দর একটা পুরাতন নাম আছে, সবাই একটু দ্রুত বলেন। নারিকেল জিঞ্জিরা। কি জিঞ্জিরা? নারিকেল জিঞ্জিরা। ওকে, তাহলে সেন্ট মার্টিনের পুরাতন নামটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আচ্ছা, এটাও আসে নাই, একমাত্র পাহাড়ি দ্বীপও আসে নাই, একমাত্র প্রবাল দ্বীপও আসে নাই। আহেরে কি কষ্ট। কি আসছে? বাংলাদেশের একমাত্র বাতিঘর আছে কোন দ্বীপে? কি ঘর আছে? বাতিঘর আছে। কি ঘর? বাতিঘর। ওকে, তাহলে সবাই একটু দ্রুত জানাই দেন যে বাংলাদেশের একমাত্র বাতিঘর আছে কোন দ্বীপে? প্রবাল দ্বীপ জানলাম সেন্ট মার্টিন, পাহাড়ি দ্বীপ কোথায়? মহেশখালী। তাহলে বাতিঘর আছে কোন দ্বীপে? দ্রুত দ্রুত শেয়ার করেছি। রিমি, বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া, রাইট। আচ্ছা, নারিকেল জিঞ্জিরা। সবাই একটু দ্রুত। তোমাদের কমেন্ট কি সবাই করো না, নাকি হচ্ছে আমার সামনে আসে না, সেটা একটু বলো। আর সবার কমেন্ট স্পিড চলো কেন? ফ্রেন্ড আমি একটু, আচ্ছা, সুরাইয়া আফরিন বৃষ্টি অনেক কিছু লিখেছে। সাদিয়া আক্তার সৃষ্টি আমাদের সাথে আছে। ঈশিতা ফারজানা 3 স্টেপের নাম লিখছে। তারপর হচ্ছে আফসানা রুকসানা, ইশরাত আফরিন ইমা, এমএসটি ঋতু, তানিয়া তানহা, সুমাইয়া আক্তার সুমি, আচ্ছা, রিয়ামনি। সবাই বলছে কুতুবদিয়া। তাহলে বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপের নাম কি? বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপটা হচ্ছে কুতুবদিয়া। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় বাউলার চর, বাউলার চরের বর্তমান নাম কি? বাউলার চরের আরেক নাম বা বাউলার চরের বর্তমান নাম কি?
বাউলার চরের বর্তমান নাম কি? সবাই একটু দ্রুত জানাই দেন, সবাই একটু দ্রুত জানাই দেন যে বাউলার চরের বর্তমান নাম কি। আমরা সবাই জানি যে নিঝুম দ্বীপের আরেক নাম বা নিঝুম দ্বীপের পুরাতন নাম ছিল বাউলার চর। কি চর? বাউলার চর। সবাই এই যে এই চারটা জানি কিনা? দ্বীপ থেকে যে কয়টা ইনফরমেশন দিছি এই কয়টা জানি কিনা? দ্যাটস এনাফ। দ্বীপ থেকে যদি প্রশ্ন আসে এর মধ্যে থেকে আসবে, আর আসলে আপনারা পারবেন কিনা এতটুকু আমাকে হচ্ছে প্রমিস করেন তো, যে ভাই এখান থেকে আসলে অবশ্যই হচ্ছে আমরা পারবো। আচ্ছা, সবাই 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 আমার কমেন্ট কি চোখে পড়ে না? কামরুন্নাহার রুমানা অবশ্যই চোখে পড়ে। তারপর হচ্ছে মারিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছে, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, সবাই বলতেছি ইনশাল্লাহ পারবো। সুমাইয়া জান্নাত আমাদের সাথে যুক্ত আছে কিন্তু, নিঝুম দ্বীপ। তারপর হচ্ছে ইশরা জানি, আচ্ছা ইনশাল্লাহ। সঞ্জিদা আক্তার ইনশাল্লাহ জানি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই পারবো, সবাই পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। আমরা করব জয়, না আমরা করব জয় একদিন। সেই দিনটা কবে? খুব রিসেন্টলি। আচ্ছা, ভারত উপমহাদেশে প্রথমে পুলিশি ব্যবস্থা চালু করেছেন কে? বর্তমান বাংলাদেশে অনেক ট্রেন্ডিং এ আছে, সেটা কি? পুলিশের ড্রেসটা একটু চেঞ্জ করা হয়েছে, মানে আমার কালারটার মতো না, আমার কালারটার মতো হচ্ছে র্যাবের কালার মনে হয়, র্যাবের কালার করছে, এরকম একটা ড্রেস দিছে। আনসারেরটা মানে হচ্ছে যে কালার ছিল ওটার থেকে আরো ডিপ করছে, মানে হচ্ছে মেটে। আর হচ্ছে তোমার র্যাবের ড্রেসটা পুরাই একদম খাইয়ে দিল। আর পুলিশেরটা মোটামুটি অ্যাভারেজ, মানে পুলিশের জায়গা থেকে। আর হচ্ছে আনসারেরটা যেটা করছে বেস্ট আছে, কিন্তু র্যাবেরটা কালো, মানুষ একটু ভয়টাই পাইতো, এখন একেবারে দিছে ওদেরকে পাঞ্চার করে। আমার কবে স্কিপ করেন কেন ভাইয়া? মিস্টার লাকি খাতুন, কই স্কিপ করি বোন? কমেন্টই করো না, স্কিপ করবো কোথায়? লর্ড ব্যান্টিং, সবাই বলতেছে লর্ড ব্যান্টিং, লর্ড ক্যানিং। সবাই দ্রুত জানাই দাও, দ্রুত জানাই দাও, কি বলছে প্রশ্নে? কি বলছে? পুলিশি ব্যবস্থাটা কে চালু করছে? ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থা কে চালু করেছে? ক্লাস যারা মিস করবেন তারা মনে করবেন যে আপনারা অনেক বেশি কিছু মিস করতেছেন, কারণ এখানে এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দেওয়া হয় যেগুলো অফলাইনে অনেক ক্লাসে আস্তে আস্তে দেওয়া হয়, সেগুলো আপনাদেরকে একসাথে দেওয়া হচ্ছে। যদি চারটা অপশন নিয়ে আলোচনা করতে পারেন, চারটা অপশন নিয়ে যদি জানেন আপনারা, তাহলে আমি বলবো দ্যাটস এনাফ, এর বাইরে হচ্ছে আর কিছু লাগবে না। চারটা অপশন মনে রাখতে হবে। একটা, এখান থেকে যদি শুধু এটাই জানেন যে ভারত উপমহাদেশে পুলিশি ব্যবস্থা চালু করছে কে, এটাই শুধু জেনে চলে গেলেন, বাদ বাকিরা কি করছে সেটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। লর্ড ক্যানিং, ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থাটা চালু করেছিল লর্ড ক্যানিং। আমরা যে পুলিশ পেয়েছি এটা চালু করেছিল লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্লাইভ কি? লর্ড ক্লাইভ হচ্ছে ব্রিটিশদের মধ্যে ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর। যদি প্রশ্ন করা হয় যে প্রথম গভর্নর কে ছিল, ব্রিটিশদের প্রথম গভর্নর কে ছিল, ভারতীয় উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নরের নাম কি? তাহলে অবশ্যই সেটা হচ্ছে লর্ড ক্লাইভ। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে, বা দ্বৈত শাসন ব্যবস্থাটা কে চালু করেছিল? দ্রুত জানান, দ্রুত জানান, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল? নুসরাত জাহান, অনেকের ইনবক্সে শেয়ার কর, চান্স পেলে টাইম লাইনে শেয়ার করে দিব। দোয়া নাই তাইলে, দোয়া নাই। ওই যে টাইম লাইনে শেয়ার না করলে কোনো প্রকারের দোয়া নাই, আর টিচারের দোয়া ছাড়া সব কি আর পড়ালেখা দিয়ে হয় রে? দোয়া নাই। আদ্রিক ইসলাম আমেনা নোট করেন নাকি? আচ্ছা, লর্ড ব্যান্টিং, সবাই বলতেছে লর্ড ব্যান্টিং। দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ব্যান্টিং না। এই যে দেখেন অর্পিতা কি কি যেন অপর্ণা, আচ্ছা ভুল হলে ক্ষমা করে দিও, হ্যাঁ আমার ভুল হচ্ছে। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন সেটা যদি বলা হয় তাহলে অবশ্যই লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল, ভুলেও ভুল করা যাবে না। দ্বৈত শাসন ব্যবস্থা, দর নিচে মনে হয় ব হবে না, তর নিচে ব হবে। দ্বৈত শাসন ব্যবস্থাটা চালু করেছিল হচ্ছে লর্ড ক্লাইভ। উনি হচ্ছে প্রথম ইংরেজ গভর্নর ছিল, প্রথম ইংরেজ গভর্নর লর্ড ক্লাইভ, উনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। যদি প্রশ্ন করে
এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করেছিল কে? দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করেছিল কে? তাহলে কি হবে একটু বলো তো, দ্বৈত শাসন ব্যবস্থাটাকে কে বন্ধ করেছিল? তাহলে হবে ওয়ারেন হেস্টিং। যদি বলে দ্বৈত শাসন ব্যবস্থাটাকে কে বন্ধ করেছিল, ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করেছিল। যদি প্রশ্ন করা হয় পাঁচশালা বন্দোবস্ত, কয়শালা? পাঁচশালা। পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন? পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন? সবাই একটু দ্রুত জানাই দেন, পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেছিল? তাহলে এখান থেকে কি কি মনে রাখবেন? ভারতীয় উপমহাদেশে প্রথম ইংরেজি গভর্নরের নাম ছিল লর্ড ক্লাইভ। উনি কোন শাসন ব্যবস্থা চালু করেছিল? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। এই লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করেছিল ওয়ারেন হেস্টিং। তাহলে এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে কে বন্ধ করেছিল? ওয়ারেন হেস্টিং। উনি আবার একটা শাসন ব্যবস্থা চালু করেছিল যেটাকে আমরা বলি পাঁচশালা বন্দোবস্ত। তাহলে পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেছিল? ওয়ারেন হেস্টিং। আচ্ছা, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আপনাদের বারবারই পরীক্ষায় প্রশ্নে আসে, সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন? সতীদাহ প্রথা। আপনারা সবাই জানেন যে তৎকালীন সময়ে হিন্দু সমাজে একটা ছিল, নিয়ম ছিল যে স্বামীর মানে স্ত্রীর আগে যদি স্বামী মারা যেত তাহলে স্বামীর সাথে স্ত্রীকেও একসাথে পুড়ে দেওয়া হইতো। এই সতীদাহ প্রথাটাকে বিলুপ্ত করেছিলেন কে? আমরা সবাই জানি যে লর্ড বেন্টিং। সতীদাহ প্রথাকে বিলুপ্ত করেন লর্ড বেন্টিং। সতীদাহ প্রথাকে বিলুপ্ত করেন লর্ড বেন্টিং। কি দাহ? সতীদাহ। এরপরে যে জিনিসটা মনে রাখবেন, আচ্ছা, সালটা ছিল কত সাল বলতে পারবেন? যে লর্ড বেন্টিং কত সালে সতীদাহ প্রথাটা বিলুপ্ত করেছিল? সালটা ছিল কত সাল? এই সালটাও কিন্তু পরীক্ষা আসছে, সালটাও কিন্তু পরীক্ষা আসছে যে কত সালে। অবশ্যই 1829 সাল। সবাই একটু মনে রাখবেন সালটা কত সাল? 1829 সাল। সালটা কত সাল? 1829 সাল। সবাই একটু দ্রুত বলবেন এই চারজনকে নিয়ে আপনারা জানেন কিনা, এই চারজন কে কি করছে এটা জানেন কিনা, একটু দ্রুত বলবেন। ভারতীয় উপমহাদেশের প্রথম ইংরেজি গভর্নর লর্ড ক্লাইভ, যিনি চালু করেছিল দ্বৈত শাসন ব্যবস্থা। এই লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বন্ধ করেছিল ওয়ারেন হেস্টিং। উনি চালু করেছিল পাঁচশালা বন্দোবস্ত। তাহলে পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিল ওয়ারেন হেস্টিং। সতীদাহ প্রথাটা বিলুপ্ত করেছিল লর্ড বেন্টিং। কত সালে যদি বলে তাহলে 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিল। ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থাটা চালু করেছিল লর্ড ক্যানিং। কে কে জানি একটু হাত জাগাবো। চারটা অপশনই কে কে জানি, সবাই একটু হাত জাগাবো। এখন জানলাম ভাইয়া, এখন জানলাম ভাইয়া, জানি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু দ্রুত জানাই দাও, দ্রুত জানাই দাও যে আমরা কে কে জানি। গারোদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? ইনশাল্লাহ পারবো, সবাই বলবো ইনশাল্লাহ পারবো। সতীদাহ বিলুপ্ত করেন লর্ড বেন্টিং। আচ্ছা জি ভাইয়া, উম্মে হাবিবা, উম্মে হাবিবা, উম্মে হাবিবা। যারা এখন পর্যন্ত কি করি নাই, হুসনা আক্তার তানিয়া, তারপর মেহেজনুর ইসলাম আরিয়া, আচ্ছা, মিষ্টি মাকসুদা খাতুন, তানজিলা আক্তার নুহা আমাদের সাথে যুক্ত আছেন, নাদিয়া ইসলাম যুক্ত আছেন, সাদিয়া আফরিন যুক্ত আছে আমাদের সাথে, মারিয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, গেলে যায়। আচ্ছা, তারপর শারমিন রহমান আমাদের সাথে যুক্ত আছেন, আশা মনি, রিয়া মনি, রাদিশা, তারপর অনন্যা, তারপর নাদিয়া, আশা মনি। আচ্ছা, থ্যাংক ইউ। এনএসটি পারবিন, সবাই একটু দ্রুত জানাও। আর যারা এখন পর্যন্ত আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, কি করো নাই? শেয়ার করো নাই, অবশ্যই মাস্ট বি নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখতে হবে। কেন রাখতে হবে? এই ক্লাসটা যখনই তুমি ফাঁক পাবা তখনই করবা। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে তোমাদেরকে সমাধান দেওয়া হবে, দ্রুত। আচ্ছা, আমরা একটু দ্রুত আগাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা বদ্ধপরিকর। যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করিনি অবশ্যই শেয়ার করবা, যারা এখন পর্যন্ত একটা লাইক দেয়নি অবশ্যই লাইক দিব। গারোদের প্রধান উৎসবের নাম আমরা সবাই জানি। কিসের? গারোদের। গারোদের প্রধান উৎসবের নাম আমরা জানি, কি হবে সেটা? ওয়াঙ্গালা। গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা। গারোদের প্রধান উৎসবের নাম কি? ওয়াঙ্গালা। কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষায় আমার গারো আসে নাই।
গারো আসে নাই, আপনাদের নার্সিং পরীক্ষায় একাধিকবার আসছে। কি আসছে সেটা? জলকেলি। কি কেলি? জলকেলি। কেমন খেলা জানেন? দুই পাশে একটা হচ্ছে থাকবে, এরকম একটা বেড়ের মতো থাকবে, দুই পাশে পানি থাকবে, একটা ছেলে একটা মেয়ের শরীরে পাক্কা মারবে, একটা মেয়ে একটা ছেলের শরীরে পাক্কা, এই জল পাক্কা পাক্কি। এই হচ্ছে ওনাদের জল কেলি, একজন একজনের ভিজাই দিবে। তো এই জল কেলি কাদের প্রধান উৎসব? দ্রুত বলবেন, একটু দ্রুত দ্রুত। অঙ্গালা। অঙ্গালা হচ্ছে গারোদের প্রধান উৎসব। অঙ্গালা হচ্ছে গারোদের প্রধান উৎসব, রাইট? অঙ্গালা গারোদের প্রধান উৎসব। অঙ্গালা যদি গারোদের হয় তাহলে জলকেলি কাদের প্রধান উৎসব? জলকেলি কাদের প্রধান উৎসব? আমরা সবাই জানি জলকেলি। জলকেলি এখানে অপশনে নাই, এখানে অপশনেই জলকেলি আছে। জলকেলি কাদের প্রধান উৎসব জানি আমরা? অবশ্যই জানি, সেটা হচ্ছে রাখাইন। সবাই রাখাইন বলতে পারছি? রাখাইন। এই রাখাইনদের প্রধান উৎসবের নাম জলকেলি। রাখাইনদের বসবাস কোথায় আমরা জানি? এটা কিন্তু বারবার পরীক্ষা আসে যে রাখাইনদের বসবাস বাংলাদেশের কোন জায়গায়? আমরা জানি দুইটা জায়গায়, একটা হচ্ছে কক্সবাজার জেলা আর একটা হচ্ছে পটুয়াখালী। এই দুইটা জায়গায় হচ্ছে রাখাইনরা বসবাস করে। অপশনে যে কোনো একটা থাকবে, দুই সমুদ্র পারে ওরা বসবাস করে। আচ্ছা, তাহলে রাখাইনদের প্রধান উৎসবের নাম জলকেলি, গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা। আচ্ছা, সোহরাই কাদের প্রধান উৎসব? দ্রুত জানান যে এই যে সোহরাই, সোহরাই কাদের প্রধান উৎসব? সোহরাই কাদের প্রধান উৎসব? কোন উপজাতিদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই? কোন উপজাতিদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই? সেটা কি হবে বলতে পারেন? কয়তাল? কয়তাল? সাঁওতাল। সাঁওতাল। ওকে, তাহলে সাঁওতালদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই। সাঁওতালদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই। বিজু কাদের প্রধান উৎসব? কত হাজারবার আসছে হিসেব নাই, আপনাদের নার্সিং পরীক্ষায় অনেকবার আসছে যে বিজু কাদের প্রধান উৎসব। আর উৎসবগুলোর মধ্যে এটাই সব থেকে সোজা, উৎসবগুলোর মধ্যে এটাই সব থেকে সোজা। বিজু কাদের প্রধান উৎসব সেটা আপনারা সবাই জানেন, চাকমা। চাকমাদের প্রধান উৎসবের নাম হচ্ছে বিজু। আপনারা যারা আজকের ক্লাসটা করতেছেন কিন্তু এই ক্লাসগুলো আপনারা আগে করেছেন, এখন জাস্ট আপনারা কমেন্টসটা একটু করবেন, একবার লেখা হবে, যারা ফ্রেন্ডরা কমেন্ট করতেছে ওদের কমেন্টটা চোখে পড়বে, এটা কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে। আপনার ভুল হচ্ছে না সঠিক হচ্ছে এটা ভেবে যদি আপনি কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। নার্সিং পরীক্ষায় নেগেটিভ মার্কিং নাই, সো আপনাকে প্রশ্নে টাচ করতেই হবে। আচ্ছা, আমি যদি বলি সাংরাই, সাংরাই আর একটা শেখো, সাংরাই কাদের প্রধান উৎসব? কোন উপজাতিদের প্রধান উৎসবের নাম সাংরাই? তাহলে দেখো, রাখাইনদের প্রধান উৎসবের নাম জলকেলি, সাঁওতালদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই, চাকমাদের প্রধান উৎসবের নাম হচ্ছে বিজু, গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। গারোদের প্রধান উৎসবের নাম কি? ওয়াঙ্গালা। সাংরাই কাদের প্রধান উৎসব? দ্রুত বলো। সাংরাই, সাংরাই কাদের প্রধান উৎসব? সবাই বলতেছে মারমা। কি হবে? মারমা। আরো জোরে, মারমা। রাইট, মারমাদের প্রধান উৎসবের নাম হচ্ছে সাংরাই। পরবর্তী প্রশ্ন, দ্রুত বলবা। নিচের কোনটির নির্মাতা এ এন সাহা? এ এন এ সাহা, ওনার নাম আবার কেউ কেউ হচ্ছে এম এন সাহাও লেখে। এম এন সাহা, এম এন। আচ্ছা, কিন্তু মূলত তোমরা যেটা জানবা সেটা হচ্ছে এ এন এ সাহা। নিচের কোনটার? জাতীয় পতাকা নাকি জাতীয় সঙ্গীত নাকি জাতীয় প্রতীক নাকি রাষ্ট্রীয় মনোগ্রাম? কোনটার ডিজাইনার হচ্ছে এ এন এ সাহা? সবাই একটু দ্রুত জানাও। দেখি কার কমেন্ট আজকে পড়ি নাই। এই যে তাজমিন আক্তার মিম, তোমার কমেন্ট পড়ি নাই। আদেবি ইসলামের কমেন্ট এখন পর্যন্ত পড়ি নাই। মনির ইসলাম মলি, তোমাদের কমেন্ট এখন পড়ে দিয়েছি। হা 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 হা। নুসরাত জাহান, কারে সং কি মারমা? আচ্ছা, সাংরাই হচ্ছে মারমা, ঠিক আছে। ইশরাত জাহান মিম, ইশরাত আফরিন লামিয়া, রিমা আক্তার, ইশরাত জাহান রিয়া আমাদের সাথে যুক্ত আছেন, রাজীব মন্ডল, আচ্ছা যুক্ত আছেন লাকি আক্তার, আচ্ছা তারপর হচ্ছে আয়েশা রিস্তা আমাদের সাথে যুক্ত আছেন, সুমাইয়া আর জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন, সাদিয়া আক্তার যুক্ত আছেন কিন্তু, রিয়ামণি যুক্ত আছে কিন্তু আমাদের সাথে, আফরিন সাদি আমাদের সাথে যুক্ত আছেন, কামরুন নাহার রুমানা যুক্ত আছে কিন্তু, তানহা জান্নাত যুক্ত আছেন। সবাই বলতেছে রাষ্ট্রীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম, রাইট। কোনটি, নিচের কোনটির নির্মাতা হচ্ছে এ এন এ সাহা? সেটা রাষ্ট্রীয় মনোগ্রাম, কিন্তু সেটা আসে নাই। আসছে কি? রাষ্ট্রীয় এন এন সাহা যদি হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হয়,
রাষ্ট্রীয় মনোগ্রামের সামনে ওনার নামটা একটু লিখলাম, ANA সাহা, ওনার নাম ব্লক। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সবাই একটু দ্রুত জানাও যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারটা কে? আমরা জানি সবাই বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার, অবশ্যই জানি, কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার। আর একটা জিনিস একটু খেয়াল করবেন, বাংলাদেশের জাতীয় পতাকাটা সাদৃশ্য রাখে জাপানের পতাকার সাথে। কোন দেশের পতাকার সাথে? জাপানের জাতীয় পতাকার সাথে। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত যদি বলে তাহলে হচ্ছে 10:6 অথবা 5:3 বাংলাদেশের জাতীয় পতাকার হচ্ছে অনুপাত। আর একটা জিনিস বলেন তো, যে জাতীয় পতাকা দিবসটা কত তারিখে? দিবসটা একটু আপনারা বলেন, যে জাতীয় পতাকা দিবস কত তারিখে? দ্রুত বলেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। জাতীয় পতাকা সাদৃশ্য রাখে জাপানের জাতীয় পতাকার সাথে। এটার অনুপাতটা আমরা জানলাম। আপনাদেরকে বলতে হবে জাতীয় পতাকার ডিজাইনার কে। বাংলাদেশের জাতীয় পতাকার হচ্ছে দিবসটা 2রা মার্চ। কত মার্চ? 2রা মার্চ। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ পালিত হয়। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা এটা জানলাম যে কামরুল হাসান উনি হচ্ছে জাতীয় পতাকার ডিজাইনার। ওনার সামনে যে কামরুল হাসান লিখে রাখলাম জাতীয় পতাকার সামনে। আচ্ছা এখন একটা জিনিস আপনাদেরকে জানতে হবে, যদি প্রশ্ন যে করবে এক্সামিনার যদি একটু বুদ্ধি খাটায় আপনাদের কনফিউজ করার জন্য, যে বাংলাদেশের প্রথম পতাকা ডিজাইনার কে? বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার কে? অথবা বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে? মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে? সবাই একটু দ্রুত জানাই দিবেন। যাদের জানা আছে কমেন্টে দ্রুত জানাবেন বাংলাদেশের প্রথম পতাকা অথবা বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনারটা কে? কারা জানি বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার, বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে? দ্রুত বলতে হবে। বৃষ্টি আক্তার রিয়া আমাদের সাথে যুক্ত আছেন, সুমাইয়া আফরিন তারিন আমাদের সাথে যুক্ত আছেন, তানহা বেগম যুক্ত আছেন, হাবিবা যুক্ত আছেন, কিন্তু রাবিয়া বুষ্টি যুক্ত আছেন, তারপর হচ্ছে তানিয়া আহমেদ যুক্ত আছেন, মোহাজ্জেল খান আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে আয়েশা আক্তার লিয়া আমাদের সাথে যুক্ত আছেন, প্রীতি লতা আমাদের সাথে যুক্ত আছেন, প্রীতিলতা সেন, আচ্ছা রেণুকা পারভিন যুক্ত আছেন, আদিবা ইসলাম, শিবনারায়ণ দত্ত। রাইট, বাংলাদেশের প্রথম পতাকা অথবা মানচিত্র খচিত পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দত্ত। শিবনারায়ণ দত্ত, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ঠিক আছে কামরুল হাসান, কিন্তু বাংলাদেশের প্রথম যে পতাকাটা ছিল এটা আপনার গোল বৃত্তটার মধ্যে একটা হলুদ রঙের মানচিত্র ছিল। এই মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দত্ত। মনে রাখবেন কিন্তু এটা শিবনারায়ণ দত্ত। ওকে গেল এটা। এরপরে দেখেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে যদি আমি প্রশ্ন করি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকারকে, গীতিকারকে, রূপকারকে, রাইটারকে, লেখককে, ওর 14 গোষ্ঠী যা কিছু আছে। সোজা কথা, জাতীয় সঙ্গীত নিয়ে যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন আপনাকে করা হয় যে এইটাকে, সুরকারকে, গীতিকারকে, রূপকারকে, অন্য সব গানের জন্য আলাদা আলাদা হতে পারে, কিন্তু জাতীয় সঙ্গীতের জন্য কোনো আলাদা কিছু নাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার, গীতিকার, রূপকার যা আছে 14 গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা আপনারা বলতে পারবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা, এটা আমি বলে দিচ্ছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা মূলত ছিল 25 লাইন। মূল গানটা হচ্ছে 25 লাইন। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে মূলত 10 লাইন। কত লাইন? আমাদের জাতীয় সঙ্গীত মূলত হচ্ছে 10 লাইন। কিন্তু সরকারি কোনো প্রোগ্রাম হলে, যদি সরকারি কোনো প্রোগ্রাম হয়, সেই সরকারি প্রোগ্রামে আমরা গাই প্রথম 4 লাইন। কয় লাইন? প্রথম 4 লাইন। তাহলে জাতীয় সঙ্গীতের সুরকার, গীতিকার, রূপকার সবকিছু রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতের মূল গানটা ছিল মূলত 25 লাইনের। কিন্তু যদি প্রশ্ন করে যে আমাদের জাতীয় সঙ্গীতটা মোট কত লাইনের, তাহলে 10 লাইন। জাতীয় সঙ্গীত কয় লাইন? 10 লাইন।
কিন্তু সরকারি কোনো প্রোগ্রামে আমরা গাই হচ্ছে 4 লাইন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই জাতীয় সঙ্গীতটা কোন সুরে গাওয়া হয়? লালন সুর, নাকি ভাটিয়ালি, নাকি হচ্ছে ডিজে বাতি জ্বালা, কোনটা? সবাই একটু বলেন তো, জাতীয় সঙ্গীতটা কোন সুরে গাওয়া হয়? দ্রুত 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 দ্রুত, প্রথম 4 লাইন তানিয়া। ওকে, যারা এখন পর্যন্ত হচ্ছে আজকের ক্লাসটা শেয়ার করি নাই নিজেদের টাইম লাইনে, বলার কিছু নাই, ইতিমধ্যে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, আমার মনে হয় না যে আমি আর রিকোয়েস্ট করব। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। বলছি আমরা শেয়ারটাকে একটু 350 করে দাও তোমরা। লালন, আদিবা আফরা বলছে লালন সুরে, জয়নব খাতুন বলেছেন ভাটিয়ালি সুরে, রাইট। আবেবিন ও বলছে হচ্ছে ডিজে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে হাসাহাসি করা ঠিক না, পরে একটা মামলা খেয়ে যাব। নাহলে ডিজে ভাবে হচ্ছে গিয়ে শুনাইতাম যে জাতীয় সঙ্গীত যদি ডিজে সুরে গাওয়া হইতো তাহলে এটা কেমন শুনাইতো, এরকম বিট টিট মারতে একটু। আচ্ছা, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় মূলত বাউল সুরে। কি সুরে? বাউল সুরে। নট ভাটিয়ালি, নট লালন, অনলি বাউল ইজ রিয়েল সুর, ঠিক আছে? আচ্ছা, তাহলে জাতীয় সঙ্গীতটা কোন সুরে গাওয়া হয়? বাউল সুরে। যারা ভুল করছি সবাই একবার বাউল লিখি, বাউল লিখি, বাউল লিখি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় বাউল সুরে। ওকে, বাংলাদেশের জাতীয় প্রতীক, আচ্ছা শেয়ার করেছি ভাইয়া, হ্যাঁ আমার আইডিতে শেয়ার করছে, যেন কে দেখলাম এই মাত্র। বাউল সুর, বাউল সুর, সবাই লিখবে বাউল সুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা বাউল সুরে গাওয়া হয়। বারবার পরীক্ষা প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারটাও হচ্ছে এই কামরুল হাসান। আপনারা জানেন জাতীয় প্রতীকের ডিজাইনার কে? সবাই একটু বলেন, জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। নাদিয়া ইসলাম, আমি সঠিক উত্তর দিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, সঞ্জিতা আক্তার, সুমাইয়া ইসলাম, ইশরাত আফরিন লামিয়া, আর মিনা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, তানিয়া জান্নাত যুক্ত আছেন, আয়শা রিস্তা যুক্ত আছেন, তপি আক্তার যুক্ত আছেন, কামরুল হাসান, কামরুল হাসান, কামরুল হাসান, ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, কামরুল হাসান। আচ্ছা, তারপর হচ্ছে শর্মিষ্ঠা মন্ডল যুক্ত আছেন। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। বলতে হবে কামরুল হাসানের জাতীয় প্রতীকে তারার সংখ্যা কয়টা? তারার সংখ্যা আপনারা জানেন যে জাতীয় প্রতীকে তারা আছে, কয়টা তারা আছে বলেন? যে কয়টা তারা আছে সংবিধানের মূলনীতিও সেই কয়টা। সংবিধানের মূলনীতি কয়টা বলেন? সংবিধানের মূলনীতি কয়টা? বাংলাদেশের সংবিধানের মূলনীতি তো 4টা। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। আর এই মূলনীতি 4টা হবার কারণেই আমাদের এই কামরুল হাসান জাতীয় প্রতীকে তারার সংখ্যাও নিয়েছে 4টা। জাতীয় প্রতীকে তারার সংখ্যা কয়টা? 4টা। পারি আমরা? জাতীয় প্রতীকে তারার সংখ্যা কয়টা? 4টা। কে কে পারি? এই 4টা, এই যে জাতীয় বিষয়াবলী থেকে এই 4টা, এর আদিদন্ত কারা কারা জানি? যতটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে কারা কারা জানি? এখান থেকে প্রশ্ন আসলে কে কে পারবো? শেষে একটু হাত জাগাও, হাতগুলো দেখতে চাই। জান্নাতের বাগানের মতো হাত উঠাইয়া হচ্ছে লারা দিবা। ওই যে বক্তারা বলে না যে যারা এখানে উপস্থিত আছেন সবাই একটু হচ্ছে হাতগুলো উঠাই লারা দেন, ফেরেশতারা কবুল করে নেবে। তোমরা হাত উঠাই লারা দেবা যে আমরা পারবো, ফেরেশতারা হচ্ছে কবুল করবে, আল্লাহরে গিয়ে বলবে যে ওরা পড়াশোনা করে, ওরা পারবে। তোমাদের দেখবা যে হচ্ছে পরীক্ষার হলেও তোমরা পেরে যাবা। দ্রুত জানাই দাও কে কে পারবা। এই 11 নম্বর প্রশ্নের 4টার উত্তর কে কে পারবা? খুঁটিনাটি সব ইনশাল্লাহ পারবো ভাই। তোমাদের কাজই ওই একটা, তোমরা খালি বলবে ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে? দ্রুত, মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে? সব একটু দ্রুত জানাও, মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, আল্লাহ বরকত দিয়ে দিবে, তোমরা দেখবা যে সব পারো। আচ্ছা, তারপর হচ্ছে সুমাইয়ারা জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, কোনো গ্রুপে যদি হচ্ছে এখনো হচ্ছে আমাদের লিংক না পৌঁছায়, নিজ দায়িত্বে হচ্ছে তোমরা একটু পৌঁছানোর ব্যবস্থা করবা, নিজ দায়িত্বে হচ্ছে পৌঁছাই দিবা, ঠিক আছে? ওকে,
আমি তোমাদের হচ্ছে কি হারাইলাম, মানে হচ্ছে লিঙ্কটা হারাইলাম। আচ্ছা, মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে? হালদা, 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 সবাই বলতেছে হালদা নদী, হালদা নদী, হালদা নদী। আচ্ছা, হালদা নদী এটা হচ্ছে মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় বাংলাদেশের। আর একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের জলসীমায় শুরু, ওর শুরু হচ্ছে বাংলাদেশে এবং ও মারাও গেছে বাংলাদেশে। ওর শুরু এবং শেষ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুইটাই হচ্ছে বাংলাদেশে। পরীক্ষা আসে এইভাবে যে বাংলাদেশের জলসীমায় উৎপন্ন হয়ে বাংলাদেশি শেষ হয়েছে, নদীর নাম কি? বাংলাদেশের জলসীমায় শুরু হয়ে বাংলাদেশি শেষ, নদীর নাম কি? সেটা হচ্ছে হালদা নদী। সেটার নাম কি? হালদা নদী। আচ্ছা, এরপরে একটু দ্রুত বলো, বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কি? যদি তোমাদেরকে প্রশ্ন করি বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী অথবা কোন নদীর স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কি করি? বিদ্যুৎ উৎপাদন করি। সবাই একটু বলো যে নদীর নাম কি? সবাই একটু দ্রুত জানাও নদীর নাম কি, সবাই একটু দ্রুত জানাও। আর যারা এখনো শেয়ার করো নাই দ্রুত শেয়ার করো, নিজেদের আইডিতে শেয়ার করবা। লিখবা যে ভাইয়া বলছে এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন মার্কস বি আসবে, 4 থেকে 5টা, কি 5টাও আসতে পারে। কর্ণফুলী, সবাই বলতেছে কর্ণফুলী, শুরু শেষ বাংলাদেশে হালদা, শুরু শেষ বাংলাদেশে হালদা, রাইট, শুরু শেষ বাংলাদেশে হালদা। তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম জান্নাতুল ইসলাম, মাত্র পড়লাম, ইশরাত জাহান মিম। আচ্ছা, তারপর হচ্ছে সুমাই ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, এই যে শেফালি বেগম, আজকে ফার্স্ট কমেন্ট পড়লাম, তোমার সাথে থাকতে হবে, ঠিক আছে। রাদিসা ইসলাম, অনেকগুলো কমেন্ট পড়েছি, তোমাদের যাদের কমেন্ট অনেকবার পড়ছি তাদেরটা স্কিপ করতেছি। নুসরাত জাহান, সবাই বলতেছে কর্ণফুলী, রাইট, কর্ণফুলী বাংলাদেশের খরস্রোতা নদী এবং এই নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আচ্ছা, যমুনা নদীর সুন্দর একটা পুরাতন নাম আছে, ঠিক আছে, যমুনা নদীর একটা সুন্দর পুরাতন নাম আছে, তোমরা এই পুরাতন নামটা আমাকে একটু জানাও। যমুনা নদী থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বারবারই পরীক্ষা আসে, যে যমুনা নদীর পুরাতন নাম কি? দ্রুত বলো, যমুনা নদীর পুরাতন নাম কি? যমুনা নদীর পুরাতন নামটা কি? সবাইকে বলছি আমরা, যারা এখন পর্যন্ত ক্লাসটাতে লাইক করে নেই অবশ্যই হচ্ছে ক্লাসটাতে লাইক করে দিব। যারা ক্লাসটাতে এখন পর্যন্ত লাইক করে নেই অবশ্যই হচ্ছে লাইক করে দিব। খরস্রোতা নদী এবং কোন নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়? যমুনা নদীর পুরাতন নাম, যমুনা নদীর পুরাতন নাম জোনাই, অনেক সুন্দর একটা নাম, জোনাই, এটার বর্তমান নাম হচ্ছে যমুনা। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সর্ববৃহৎ নদের নাম কি, বাংলাদেশের সর্ববৃহৎ নদ কোনটি, আনসার কি হবে? সবাই একটু দ্রুত জানান। এই 4টার মধ্যেই লেখেন, ক খ গ ঘ যে কোনো একটা লেখেন। বাংলাদেশের সর্ববৃহৎ নদ কোনটা? পারছি, আমরা লিখতে পারছি। বাংলাদেশের সর্ববৃহৎ নদ কি লিখছি? নদ, নদ সি হবে। আচ্ছা, সাইফ জান্নাত, সাইফ লিখছে হচ্ছে সি হবে, নদ সি। তারপর হচ্ছে মায়া, আচ্ছা, যমুনা নদীর পুরাতন নাম হচ্ছে জোনাই, 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 জোনাই। আচ্ছা, থ্যাংক ইউ। গ নাসিমা আক্তার, রাইট। তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ নদ হচ্ছে ব্রহ্মপুত্র, নদ হচ্ছে ব্রহ্মপুত্র, রাইট। 4টা অপশন কারা কারা পারবো? 4টা অপশনই কারা কারা জানি সেটা একটু জানবা। জি ইনশাল্লাহ। নোট করছো কে কে? যারা হচ্ছে নোট করছো বা আগে যখন হচ্ছে এই ক্লাসগুলো আলাদা আলাদা নিয়েছি, নদ নদী নিয়ে আলাদা, বাংলাদেশের হচ্ছে পুরাতন ইতিহাস নিয়ে আলাদা আলাদা ক্লাস নিয়েছি, এগুলো নোট করা আছে কার কার খাতায়? সবাই একটু বলবা যে ভাইয়া নোট করা আছে। বলাকা কোন ফসলের ছদ্মনাম? বলাকা কোন ফসলের ছদ্মনাম? দ্রুত, এটা আমরা সবাই জানি, আগে পড়ে এসেছি। বলাকা কোন ফসলের ছদ্মনাম? সবাই একটু দ্রুত বলো তো। বলাকা, তানজিলা আক্তার নুহা, পারি না তো টাইপ করতে। আচ্ছা, না পারলে ইংরেজিতে করো, ইংরেজিতে টাইপ করবা, ঠিক আছে, তোমরা ইংরেজিতে টাইপ করবা। ওইটাই, এই যে দেখো, এই যে নুসরাত জাহান লেখছে আমি পারবো, পারছি না ভাইয়া, নোট ডান ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো, বলাকা কোন ফসলের ছদ্মনাম? গমের ছদ্মনাম। গমের ছদ্মনাম বলাকা ছাড়া আর একটা আছে, কি জানি, একটু বলো তো। গমের ছদ্মনাম বলাকা ছাড়া আরো একটা আছে, সেটা কি? সেটা একটা পাখির নাম, সেটা একটা পাখির নাম, বাংলাদেশের জাতীয় পাখির নাম, নাম কি? দোয়েল। তাহলে বলাকা এবং হচ্ছে দোয়েল গমের ছদ্মনাম। আমের একটা ছদ্মনাম মাত্র পড়ে আসছি, তোমরা বলতে পারবা? মাত্র পড়ে আসছি, দ্রুত লিখবা কারণ এটা আমরা জানি অলরেডি। তাহলে আমের ছদ্মনামটা কি হবে?
30 সেকেন্ড সময়। সেটা হচ্ছে মহানন্দা। এই মহানন্দা হচ্ছে আমের ছদ্মনাম। আচ্ছা, ধানের ছদ্মনাম যেন কি কি বলছিলাম? যে আল্লাহ মালিক, চাইলাম হালিক, দিলে যেন কি ময়না, অগপরাণে শয়না। হেই ময়না হইছে যে এই যে ধানের ছদ্মনাম ময়না। ময়নার একটা নাম আছে চান্দিনা। ময়না এবং চান্দিনা ধানের ছদ্মনাম। আচ্ছা, এই করল্লা, করল্লাটা বলবো না, তোমাদেরই বলতে হবে, যদি না পারো নাই। খুবই সুন্দর একটা নাম আছে করল্লার ছদ্মনাম, দ্রুত বলবা। করল্লা, 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 করল্লা কি? করল্লার ছদ্মনামটা কি আমরা জানি? অবশ্যই জানি। তোমরা চাইলেই হচ্ছে বলে দিতে পারো করল্লা, 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 করল্লাটা বলো। অনেক সুন্দর একটা নাম। এই যে সানজিদ আক্তার বলছে বুলবুলি, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কাকে। বিসিএস এর মতো প্রশ্ন তোমরা সমাধান করতে পারো। মানে করল্লার ছদ্মনাম হচ্ছে বুলবুলি। বুলবুলি। এটা যেন ভুলেও আবার শাকিব খানের বুবলি না হয়ে যায়, যে শাকিব খানের বুবলি, হ্যাঁ, ও হচ্ছে টক্সিক, এই জন্য ওর হচ্ছে করল্লা নামকরণ করা হয়েছে। বুবলি না, বুলবুলি। ঠিক আছে? আচ্ছা, চারটাই পারবো কি? আর সবাই একটু জানাবা, ইদানিং এই 2 দিন হচ্ছে ঢাকাতে মোটামুটি একটু শীত পড়া শুরু করছে। শীত একেবারে শেষই হয়ে গিয়েছিল, আবার এই যে 2 দিন যাবত সকালে ঘুম থেকে উঠে একটু শীতটা হচ্ছে বুঝতে পারি যে মোটামুটি শীত পড়ে ভালোই। তোমাদের বাড়িতে যারা গ্রামে আছো বা ঢাকা যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো, সবাই একটু জানাবা যে শীতের অবস্থাটা এখন কেমন, কোন এলাকার শীতের অবস্থা কেমন তোমরা জানো যে তোমাদের কমেন্ট আমি ক্লাস শেষে আবার একটু রিভাইজ করি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এসব বিষয়। আচ্ছা, এরপরেরটা একটু দেখি। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্যের নাম কি? প্রশ্নটা হচ্ছে সংবিধান, আমাদের যে সংবিধানটা আছে বাংলাদেশের, এই সংবিধানটা যখন বানানো হয়েছিল এইখানে একমাত্র নারী সদস্যের নামটা কি ছিল? দ্রুত জানান, দ্রুত 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 দ্রুত। আমিও একই অবস্থা, বাংলা টাইপ করতে গিয়ে বাংলা টাইপ করা লাগবে না। যারা বাংলা না টাইপ করতে পারো ইংরেজিতে টাইপ করো, কোনো সমস্যা নেই। ভাইয়া যে ইংরেজি পড়তে পারবে না, অশিক্ষিত, এটা ভেবে যারা বাংলায় কমেন্টস করতেছো তাদের যথার্থে জানাচ্ছি যে আমার অনার্সের সাবজেক্ট আসলে ইংরেজি। আমার হচ্ছে বাংলা থেকে ইংরেজি যদি লেখো তাহলে হচ্ছে ভালো, ঠিক আছে, পড়তে পারবো, ট্রাই করবো নাইলে। এই যে কালকে থেকে আমাদের সাভারে শীত একটু বেশি, এই যে দেখো ইংরেজিতে লেখছে আমি পড়তে পারছি। রিপন কাজী লেখছে জাহানারা ইমাম তোর কল্লা। আচ্ছা, তারপর হচ্ছে রাদিশা ইসলাম দীপা বলতেছে মিস করি নায়কটা আমি দেখছি। ও আচ্ছা, তারপর হচ্ছে আরমিনা আক্তার আমাদের সাথে যুক্ত আছে, ও বলছে খাগড়াছড়িতে প্রচুর শীত, আমি সাইবেরিয়াতে আছি ভাইয়া। আচ্ছা, খন্দকার আচ্ছা পটুয়াখালীতে আছে। সুমাই আক্তার রিচি আমাদের সাথে যুক্ত আছে। নাশরিতা প্রিন লামিয়া বলতেছে হচ্ছে গ হবে, রাজিয়া বানু হবে, রাজিয়া বানু হবে, রাজিয়া বানু হবে, রাজিয়া বানু হবে। আচ্ছা আচ্ছা, সংবিধান প্রণয়ন কমিটি এটা গঠন করা হয়েছিল, এটা সদস্য যেন কতজন ছিল? সংবিধান প্রণয়ন কমিটিতে, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে সদস্য সংখ্যা কতজন? একমাত্র নারী সদস্য লাগবে না, মোট সদস্য কতজন একটু দ্রুত বলো। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি কতজনকে নিয়ে গঠিত হয়েছিল আমরা জানি? অবশ্যই জানি, 34 জনকে নিয়ে। কতজনকে নিয়ে? 34 জনকে নিয়ে। তাহলে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন? 34 জন। এই 34 জনের মধ্যে প্রধান করা হয়েছিল কাকে? আমি লেখার আগে আপনারা লিখবেন, এই 34 জনের মধ্যে কাকে প্রধান করা হয়েছিল? সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিল? ডক্টর কামাল। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিল ডক্টর কামাল। একমাত্র নারী সদস্যের নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। উনি ছিল এই 34 জনের মধ্যে একমাত্র নারী সদস্য। আচ্ছা, সংবিধান যদি তৈরি করতে হয় আগে তৈরি করতে হবে গণপরিষদ। বাংলাদেশের গণপরিষদে সদস্য ছিল কতজন? গণপরিষদে সদস্য ছিল কতজন? কতজনকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল? দ্রুত বলবেন, সময় 5 সেকেন্ড। বাংলাদেশের গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন। কয়শো তিন? 403। এক লোক 4টা বিয়ে করলে 403 হয়। তাহলে 403 এটা হচ্ছে গণপরিষদের সদস্য। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হচ্ছে 34 জন, প্রধান ডক্টর কামাল, একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। ওকে, উনি গেল সংবিধান নিয়ে। সংবিধান। আচ্ছা বলেন তো, জননী সাহসিকা কাকে বলা হয়? জননী সাহসিকা,
যদি প্রশ্ন করা হয়, এখান থেকেই অ্যান্সার করেন, বেশি দূরে যাওয়া লাগবে না। জননী সাহসিকা বলা হয় কাকে? এদের মধ্যে কাকে জননী সাহসিকা বলা হয়? কে কে পারছি, কে কে পারছি, কে কে পারছি? জননী সাহসিকা বলা হয় কাকে? সিলেটে তো অনেক শীত, বাসা থেকে বের হওয়া যায় না। দীপ্ত দাসরাজ, আচ্ছা তাহলে শীত উপভোগ করতে সিলেটে আসতে হবে। ঠিক আছে, চলে আসবো। 403। সিদরাতুল মুনতাহা জাহানারা ইমামকে? না, জাহানারা ইমামকে তো জননী সাহসিকা বলা হয় না, জননী সাহসিকা বলা হয় সুফিয়া কামালকে। তাহলে মনে রাখেন, জননী সাহসিকা সুফিয়া কামাল, জননী সাহসিকা বেগম সুফিয়া কামাল। ওনার একটা কবিতা আছে আপনাদের বাংলায়, তাহারই পরে মনে, ঠিক আছে? উনি একদম শীতের রিক্ততার সাথে উনি মনের বেদনাটাকে তুলনা করছে, যে শীতকালে যেরকম সবকিছু রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ওনার কলিজাটার অবস্থাও এখন রুক্ষ সূক্ষ্ম। কারণ কি? কারণ তার স্বামী মারা গেছে, কিন্তু কিছুদিন পর ঠিকই উনি আবার আর একজনকে বিয়ে করছে। বুঝতে পারছো? ছলনাময়ী নারী। আচ্ছা, বিশ্বাসঘাতিনী, কণ্ঠশালিনী। আচ্ছা, এরপর দেখো, তাহলে জননী সাহসিকা হচ্ছে সুফিয়া কামাল। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়, মুসলিম নারী জাগরণের, মুসলিম নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়? দ্রুত জানাই দাও। মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? পারছো পারছো তোমরা? তারপর হচ্ছে জননী সাহসিকা সুফিয়া কামাল, সুফিয়া কামাল, সুফিয়া কামাল, সুফিয়া কামাল হচ্ছে জননী সাহসিকা। মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। যদি প্রশ্ন করা হয় শহীদ জননী কাকে বলা হয়, শহীদ জননী, শহীদ জননী, শহীদ জননী কাকে বলা হয়? দ্রুত বলো। শহীদ জননী হচ্ছে জাহানারা ইমাম, শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে। ওকে, এই চারটা অপশন কে কে পারি? চারটা অপশন কে কে পারি তারা একটু হাত দুইটা একটু লাড়া দাও। ফেরেশতারা এটাকে হচ্ছে ছবি তুলে নিয়ে আল্লাহকে দেখাবে যে আল্লাহ ওরা সব কিছু পারে। এরপর পরীক্ষার হলে না পারলেও আমার কোনো দোষ নেই, ঠিক আছে? পারবা তোমরা, কেন পারবা না? ইজি বিষয়, তাই না? আমার ভাই বোনদের যদি হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে হলে গিয়া যদি হচ্ছে মন খারাপ করে বসে থাকতে হয়, তাহলে তো আমার থাকার থেকে না থাকাই ভালো, বুঝো নাই? তাহলে আমি আর হচ্ছে সাধারণ জ্ঞান পড়াই কি করব? তাহলে ছেড়ে দেবো পড়ানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই চারটা অপশনই আমরা জানি। বেগম সুফিয়া কামাল জননী সাহসিকা, জাহানারা ইমাম উনি হচ্ছে শহীদ জননী, রোকেয়া সাখাওয়াত হোসেন উনি হচ্ছে নারী জাগরণের অগ্রদূত, বেগম রাজিয়া বানু সংবিধান প্রণয়ন কমিটিতে ছিল। তার মানে নারীরা কি বিশ্বের যা কিছু ছিল চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। পরবর্তী প্রশ্নটা দ্রুত দেখি, কুমিল্লার পুরাতন নাম কি? কুমিল্লার পুরাতন নাম কি? কে কে পারি? হাতগুলো দেখতে চাই। ইনশাল্লাহ পারবো। যারা এখনো হচ্ছে ক্লাস শেয়ার করো নাই, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেবা, মনে থাকে যেন। হ্যাঁ, আচ্ছা, কই যেন আমরা আমরা আছি হচ্ছে ত্রিপুরা, 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 খলিফাতাবাদ না, খলিফাতাবাদ না, যে হচ্ছে খলিফাবাদ লিখছো একটু হচ্ছে চেঞ্জ করবা বোন। এখানে বলা হয়েছে কুমিল্লার পুরাতন নাম কি? কুমিল্লা, একটা জিনিস মনে রাখবা, কুমিল্লা থেকে দুইটা প্রশ্ন অপশনে আসে, কুমিল্লা থেকে দুইটা প্রশ্নই কিন্তু অপশনে আসে। একটা হচ্ছে কুমিল্লার পুরাতন নাম কি, এবং কুমিল্লা পূর্বে ভারতের কোন জেলার অংশ ছিল। এই কুমিল্লাটা এটা একটা ভারতের অংশ ছিল একটা সময়, এটা ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। কি পুরা? ত্রিপুরা। কুমিল্লা পূর্বে মানে আগে ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। তার মানে কুমিল্লার পুরাতন নামটা হচ্ছে ত্রিপুরা। কুমিল্লার পুরাতন নাম কি? ত্রিপুরা। কুমিল্লার পুরাতন নাম কি? ত্রিপুরা। জান্নাতাবাদ, জান্নাতাবাদ বলছে। আচ্ছা, জান্নাতাবাদ কিসের পুরাতন নাম ছিল জানো? বাংলাদেশের পুরাতন নাম ছিল জান্নাতাবাদ। কোন দেশের? বাংলাদেশ। বাংলাদেশের পুরাতন নামটা ছিল হচ্ছে জান্নাতাবাদ। আর যদি জাহানাবাদ বলে, জাহানাবাদ হচ্ছে খুলনার পুরাতন নাম। যদি তোমাদেরকে বলে, আজকে কি ক্লাস আছে? জাহানাবাদ, আচ্ছা জাহানাবাদ, জাহানাবাদ যদি বলে তাহলে খেয়াল করবা এই জাহানাবাদটা হচ্ছে খুলনার পুরাতন নাম। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে খুলনার পুরাতন নাম কি হবে,
তাহলে খুলনার পুরাতন নাম হচ্ছে জাহানাবাদ। জান্নাতাবাদটা একটু খেয়াল করবা, সম্রাট হুমায়ুন যখন হচ্ছে বাংলাদেশ ভ্রমণে আসছিল তখন উনি বাংলার সৌন্দর্যটা দেখে উনি বাংলাদেশের নাম দিয়েছিল হচ্ছে জান্নাতাবাদ। ঠিক আছে? আচ্ছা, খলিফাবাদ এবং খলিফাতাবাদ দুইটা নিয়ে একটু কনফিউজিং আছে, সেটা একটু খেয়াল করবা। খলিফাবাদ যদি বলে তাহলে অবশ্যই এটা হবে যশোর। এটা কি হবে? যশোর। খলিফাবাদ যদি বলে তাহলে এটা হবে যশোর। আর যদি তোমাদেরকে বলে খলিফাতাবাদ, কি বলবে? খলিফাতাবাদ, তাহলে কি হবে? সব একটু দ্রুত জানাই দাও তো যে খলিফাতাবাদের বর্তমান নাম কি? কোন জেলার বর্তমান নাম হচ্ছে খলিফাতাবাদ? আমরা জানি? আচ্ছা, সবাই জানি, সেটা হচ্ছে বাগেরহাট। কিসের হাট? বাগেরহাট। এই বাগেরহাটের পুরাতন নাম ছিল খলিফাতাবাদ। খলিফাবাদ হচ্ছে যশোরের পুরাতন নাম। জান্নাতাবাদ এটা হচ্ছে বাংলাদেশের পুরাতন নাম, মানে বাংলাদেশের নাম, পুরাতন নাম না, মানে বাংলাদেশের নাম দিয়েছিল সম্রাট হুমায়ুন যখন বাংলাদেশ ভ্রমণে এসেছিল, বাংলাদেশের সৌন্দর্য দেখে বাংলাদেশকে জান্নাতাবাদ বলেছিল। আচ্ছা, চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কোন জেলার বা কোন বিভাগের পুরাতন নাম বলতে পারবা? যে কোন জেলার পুরাতন নাম ছিল চন্দ্রদ্বীপ? অবশ্যই পারবা, হয় নট। সেটা হচ্ছে আইতেশাল, যাইতেশাল, মগবাড়ি, বরিশাল। রাইট। তাহলে বরিশালের পুরাতন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বরিশালের পুরাতন নাম কি? চন্দ্রদ্বীপ। আর এই যে ত্রিপুরা, এটা হচ্ছে কুমিল্লার পুরাতন নাম। আচ্ছা, তোমাদের কাছে আর একটা প্রশ্ন যেটা বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, কুমিল্লা এবং নোয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী পুরাতন, নোয়াখালী পুরাতন কোন হচ্ছে, ওটাকে কি বলে? জনপদ। পুরাতন কোন জনপদের অংশ ছিল বলতে পারবা? কুমিল্লা এবং নোয়াখালী পুরাতন কোন জনপদের অংশ ছিল? কুমিল্লা, নোয়াখালী প্রাচীন কোন জনপদের অংশ ছিল? মনে রাখবা, জনপদ থেকে কিছু বেসিক প্রশ্ন। বাংলাদেশের সব থেকে পুরাতনতম জনপদ হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের একটা জনপদ ছিল গৌড়। তোমরা জানো যে গৌড়ের রাজধানীর নাম কর্ণসুবর্ণ, এবং গৌড়ের একজন স্বাধীন রাজা আছে, ওনার নাম হচ্ছে রাজা শশাঙ্ক। স্যারে বসতে দে। রাজা শশাঙ্ক। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী এটা হচ্ছে প্রাচীন হচ্ছে সমতট জনপদের অংশ ছিল। কয়তট? সমতট। আর একটা মনে রাখবা হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট এরা ছিল হরিকেলে। আর ঢাকা, বর্তমানে যেটা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা, এই ঢাকাটা ছিল কোন জনপদের অংশ জানো? বঙ্গ। ঢাকা ছিল কোথায়? বঙ্গে। ওকে, এগুলো তোমরা জানো, হাজারবার পড়ানো হয়েছে। ঢাকা ছিল কোথায়? বঙ্গে। ওকে, দেখো মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর 10 নম্বর মায়ের। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? আমরা জানি যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, যদিও এটা আগের স্লাইড থেকে নেওয়া হয়েছে, তো যার কারণে এখন এই মুজিবনগর বা মুজিব দিয়ে যদি কোনো কিছু নাম থাকে প্রশ্ন স্কিপ করে যাওয়াই ভালো, কারণ নাম বললে চাকরি থাকবে না। দ্রুত বলো, আমরা তো একটা প্রশ্ন দিয়ে অনেক কিছু শিখি, তাহলে এটা হচ্ছে শিখবো, সমস্যা নেই। কারণ আমাদের হচ্ছে তার সাথে, এই লোকটার সাথে আমাদের আসলে কোনো দ্বন্দ্ব নাই, বা তাদের সাথে আমাদের কিছু ইয়েও না, কিন্তু পরবর্তীতে তার উত্তরসূরিরা যা করেছে বাংলাদেশে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে আমাদের, বিশেষ করে জুলাইয়ে যেটা করলো সেটা নিয়ে। ওকে, তাহলে দেখো মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? আমরা সবাই জানি 8 নাম্বার সেক্টরের অধীনে ছিল মুজিবনগর। 8 নাম্বার সেক্টরের অধীনে ছিল মুজিবনগর। তাহলে 2-এ কারা ছিল? মহান মুক্তিযুদ্ধের সময় 2 নাম্বার সেক্টরে কারা ছিল? সবাই একটু দ্রুত জানাবা। পরবর্তীতে লাইসেন্স শিক্ষার্থী যারা আছে, যারা তোমরা এখন এডমিশন শিক্ষার্থী, হ্যাঁ আচ্ছা, যারা হচ্ছে নার্সিং পড়াশোনাটা শেষ করেছে, যারা হচ্ছে লাইসেন্সের জন্য হচ্ছে পড়াশোনা করে, তোমরা জানো যে নার্সিং পরীক্ষার পর আবার লাইসেন্সিং হচ্ছে এক্সাম দিতে হয়, সেখানে পাশ করার পরেই তুমি একজন রেজিস্টার্ড নার্স হিসেবে স্বীকৃতি পাও। তো এটার জন্য আমাদের নিউরো নার্সিং এ কিন্তু ক্লাস চলে, তো এখানে সিনিয়র ভাইয়েরা ক্লাস করবে একটু পরেই, তোমরা একটু দ্রুত অ্যান্সার করবা, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করব, ঠিক আছে? 2 নাম্বার সেক্টর, 2 নাম্বার সেক্টর, 2 নাম্বার সেক্টর, রাইট। তার মানে 2 নাম্বার সেক্টরটা ছিল হচ্ছে ঢাকা। 2 নাম্বার সেক্টরে কারা ছিল? ঢাকা। সবাই দ্রুত অ্যান্সার করবা, কারণ ক্লাসটা আমরা শেষ করতে হবে, কারণ লাইসেন্সের ক্লাস শুরু হয়ে যাবে একটু পরেই। আচ্ছা, তাহলে বলো যে নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? বাংলাদেশের নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? দ্রুত জানাই দাও। মহান মুক্তিযুদ্ধের সময় নৌপথ ছিল কত নাম্বার সেক্টর?
নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? 10 নাম্বার সেক্টর। 10 নাম্বারটা ছিল কি পথ? নৌপথ। 10 নাম্বার সেক্টরটা কি পথ ছিল? নৌপথ। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অধীনে ছিল, আর একটা জিনিস মনে রাখবেন, এই চট্টগ্রাম যে সেক্টরে ছিল এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিল মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান উনি হচ্ছে সেই সেক্টরের কমান্ডার ছিল, আর সেই সেক্টরটা হচ্ছে 1 নাম্বার সেক্টর। 1 নাম্বার সেক্টরে ছিল চট্টগ্রাম। তাহলে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল 1 নাম্বার সেক্টরে। এই সেক্টরের কমান্ডার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 8 ছিল মুজিবনগর। 10টা মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে। নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? 10 নাম্বার সেক্টর। আর ঢাকা, এই যে প্রাণকেন্দ্র ঢাকা, এটা মহান মুক্তিযুদ্ধের সময় ছিল 2 নাম্বার সেক্টরে। যদি রাজশাহীর স্টুডেন্টরা জানতে চাও যে রাজশাহী কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল, তাহলে অবশ্যই 7 নাম্বার সেক্টরে ছিল রাজশাহী। রংপুর যদি জানতে চাও কয় নাম্বার সেক্টরে, রংপুর ছিল 6-এ। 4-5-এ ছিল আমার সিলেট। তারপর 8-এ ছিল মুজিবনগর জানি। 9 বরিশাল এবং খুলনা। বরিশাল এবং খুলনা। আচ্ছা, এগুলো তোমরা জানো, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখো। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমাটা কত নেটিক্যাল মাইল? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল? একটু দ্রুত জানাবা, ঠিক আছে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল? একটু শেষ করে দিচ্ছি, আপনারটা 8টায় শুরু করে দিব, হ্যাঁ। সবাই একটু দ্রুত জানো যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমাটা কত নেটিক্যাল মাইল। শারমিন আমাদের সাথে যুক্ত আছেন। রংপুর তানিয়া বলতেছে 66666। একটু তাড়াহুড়ো করে যাচ্ছি, তোমরা জানো যে আসলে আমি গল্প বলতে বলতে আস্তে আস্তে আগাই, বাট এখন একটু আমরা কিন্তু দ্রুত গতিতে আগাবো, ঠিক আছে। সিদ্ধাতুল মুনতা আমাদের সাথে যুক্ত আছেন। ইশরাত আফরিন লামিয়া যুক্ত আছেন। আফরিন সাদি আমাদের সাথে যুক্ত আছেন। টপি আক্তার আমাদের সাথে যুক্ত আছেন রিয়া মনি যুক্ত আছেন, কিন্তু শর্মিষ্ঠা মন্ডল 200 নেটিক্যাল মাইল। প্রশ্নটা ছিল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, তাহলে অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে আমার 200 নেটিক্যাল মাইল। কিন্তু প্রশ্নে যদি অর্থনৈতিক সমুদ্র সীমাটা না আসে, যদি বলে রাজনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক সমুদ্র সীমাটা কত নেটিক্যাল মাইল, তাহলে কি হবে বলেন? যে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল। এই রাজনৈতিক সমুদ্র সীমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সমুদ্র সীমা। বাংলাদেশের রাষ্ট্রীয় সমুদ্র সীমা। তাহলে বাংলাদেশের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সমুদ্র সীমা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে 12 নেটিক্যাল মাইল। তাহলে 12 নেটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমাটা হচ্ছে 200 নেটিক্যাল মাইল। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতের আয়তন কত কিলোমিটার? সবাই একটু দ্রুত জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের আয়তন কত কিলোমিটার? আমিও আগে যাচ্ছি, আপনারাও কমেন্টস বক্সটাকে একটু ফাস্ট করবেন, ঠিক আছে। আপনারাও একটু দ্রুত টাইপ করবেন। তাহলে দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নেটিক্যাল মাইল, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নেটিক্যাল মাইল, বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, যেটার আয়তন হচ্ছে 120 কিলোমিটার। 120 কিলোমিটার পারছি কারা কারা আমরা? 120 কিলোমিটার, 120 কিলোমিটার। নাইম শান্ত, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা, থ্যাংক ইউ। কক্সবাজার, আচ্ছা। এরপরে মনে রাখবা বাংলাদেশের আরেকটা সমুদ্র সৈকত আছে, সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এই কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থানটা হচ্ছে পটুয়াখালীতে, পটুয়াখালী জেলায়, যার কারণে পটুয়াখালী জেলাকে আবার সাগরকন্যা বলা হয়। কি কন্যা বলা হয়? আপনাদের নার্সিং পরীক্ষা এটা আসছে যে কোন জেলার ভৌগোলিক নাম হচ্ছে সাগরকন্যা। পটুয়াখালী জেলার ভৌগোলিক নাম হচ্ছে সাগরকন্যা। এই কুয়াকাটার আয়তন কত কিলোমিটার একটু বলতে পারবেন আপনারা? কুয়াকাটার আয়তন কত কিলোমিটার? সবাই একটু দ্রুত জানাই দিব যে কুয়াকাটার আয়তন কত কিলোমিটার, কত কিলোমিটার? সবাই আমরা জানি
কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন হচ্ছে 18 কিলোমিটার। তাহলে দেখেন কুয়াকাটার আয়তন হচ্ছে 18 কিলোমিটার, রাজনৈতিক সমুদ্র সীমাটা 12 নেটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা বাংলাদেশের 200 নেটিক্যাল মাইল, পৃথিবীর সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, যেটার আয়তন হচ্ছে 120 কিলোমিটার। 120 কিলোমিটার। যখনই তোমরা চারটা অপশন নিয়ে আলোচনা করতে পারবা, দ্যাটস এনাফ। সমুদ্র সৈকত নিয়ে যদি হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে আসবে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। বাংলাদেশের অর্থ বছরের সময়কাল হিসেব করা হয় কোন মাস থেকে কোন মাস? তোমরা সবাই জানো এটা, তাই না? বাংলাদেশের বাজেটের সময়কালটা কোন মাস থেকে কোন মাস? দেখো ক্যালেন্ডারের হিসেবে যদি বলি জুন থেকে জুলাই, জুনের পরে কি আসে? জুলাই। তাহলে দেখো মধ্যে গ্যাপ থাকে 1 মাস। 1 মাসের জন্য তো হচ্ছে এটা করা হয় না, তাই না? 1 মাসের জন্য তো এটা করা হয় না। আচ্ছা, এখানে অপশনটা এখানে জুলাই জুলাই হবে না, জুলাই থেকে এখানে ধরো জুন। অপশনে টাইপিংটা একটু মিস্টেক। এই যে এখন হচ্ছে অপশন, এখন দেখো, এখন অ্যান্সার করো। জুলাই থেকে জুন, এমএসটি পারবেন বলছে জুলাই থেকে জুন, জুলাই থেকে জুন, জুন থেকে জুলাই না, জুন থেকে জুলাই না, জুন থেকে জুলাই হলে 1 মাস সময়কাল হয়। একটা বাজেট কি 1 মাসের জন্য হয় নাকি 1 বছরের জন্য হয়? বাজেট হয় 1 বছরের জন্য। তো 1 বছর সময় যদি হতে হয়, তাহলে দেখো জুলাই থেকে জুন, এই মাসের জুলাইতে যদি আমার বাজেট ঘোষণা করা হয়, এর পরবর্তী মাসের বছরের জুন পর্যন্ত, তাহলে সে পর্যন্ত যাইতে হলে অবশ্যই 12 মাস অতিক্রম করতে হয়, যেটা হচ্ছে 1 বছর। তাহলে অবশ্যই খ নাম্বারে তো জুন থেকে জুলাই দেয়া, আপনারা খ কেন দিচ্ছেন? খ তো জুলাই, জুন থেকে জুলাই। জুন থেকে জুলাই হলে এখানে সময় থাকে ভিতরে 1 মাস। আর্থিক বছরের সময়কাল হিসেব করা হয় অবশ্যই জুলাই থেকে জুন। সবাই একটু লিখবেন জুলাই থেকে জুন, জুলাই থেকে জুন। বাংলাদেশের সর্বশেষ যে বাজেটটা ঘোষণা করা হয়েছে 2024 সালে, এই 2024 সালের বাজেটের ঘোষক কে ছিল? আবুল হাসান মাহমুদ আলী। জাস্ট একটু মাথায় রাখেন, যেহেতু স্বৈরাচার সরকার হচ্ছে ঘোষণা করে গেছে, বাজেট থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরে মনে রাখবেন 2024 সালে যে বাজেটটা ঘোষণা করা হয়েছে, এইটা বাংলাদেশের 53তম বাজেট। কততম বাজেট? 53তম বাজেট। কিন্তু যদি প্রশ্নটা একটু ঘুরাই বলে যে অন্তর্বর্তীকালীন সহ এই বাজেটটা কততম বাজেট, তাহলে কিন্তু 54তম বাজেট। কততম বাজেট? 54তম। এখন কথা হচ্ছে অন্তর্বর্তীকালীনটা কি? এখন বর্তমানে যে ডক্টর ইউনূস সরকার, উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। এইরকম একজন সরকার ছিল 1996 সালে। তো 1996 সালে অন্তর্বর্তীকালীন সরকার একটা বাজেট ঘোষণা করেছিল, যেহেতু আপনার জুলাইয়ের 1 তারিখে বাজেট কার্যকর করতেই হবে, তার কারণে জুলাইয়ের 1 তারিখ 1996 সালে বাজেটটা ঘোষণা করা হয়েছিল। এটা 28 দিন ছিল। এরপরে একটা সুষ্ঠু নির্বাচন হয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতাটা দিয়ে ওনারা হচ্ছে বিদায় নেবে। তো তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং ওনারা 28 জুলাই আবার নতুন করে হচ্ছে বাজেট ঘোষণা করে। তো অন্তর্বর্তীকালীন বাজেটটা আসলে মূলত হিসেব করা হয় না, মূল বাজেট হচ্ছে 53তম বাজেট। কিন্তু প্রশ্ন যদি বলেই ফেলে যে অন্তর্বর্তীকালীন বাজেট সহ কততম বাজেট, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের 54তম বাজেট ছিল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। এস ফোর্স কার নাম অনুসারে গঠন করা হয়েছে? সবাই একটু দ্রুত জানাই দিব। আপনাদের নার্সিং পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। আর আমরা এটা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের সময় মোট ফোর্সই গঠন করা হয়েছিল 3টা। একটা ছিল এস ফোর্স, একটা ছিল কে ফোর্স, আর একটা ছিল জেড ফোর্স। এই 3টা ফোর্স মহান মুক্তিযুদ্ধের সময় গঠন করা হয়েছিল। এটা যেহেতু নার্সিং পরীক্ষায় আসছে, বাদ বাকি 2টার দিকে আমরা হচ্ছে বেশি ফোকাস করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত বলো। অন্তর্বর্তীকালীন বাজেট 54তম বাজেট। রাইট রাইট রাইট, সবাই একটু এটার আনসার করব। যদি আপনাদের প্রশ্ন যেটা আছে এস ফোর্স কার নাম অনুসারে গঠন করা হয়েছিল, যেহেতু এস আছে, এসে হচ্ছে শফিউল্লাহ এস ফোর্স, তার মানে মেজর শফিউল্লাহর নামে এস ফোর্স গঠন করা হয়েছিল। এখানে এস লিখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে কে ফোর্স। কে ফোর্সটা কার নাম অনুসারে গঠন করা হয়েছিল? দ্রুত জানাই দেন। আপনাদের কমেন্টস পড়তেছি না, তার মানে এই না যে আপনাদের কমেন্টস আমি দেখি না, অবশ্যই দেখি। সবাই একটু দ্রুত দ্রুত হচ্ছে একটু কমেন্টে জানাই দিবেন।
মেজর শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ, লাকি আক্তার, রিমন কাজী, উম্মে হাবিবা, তারপর হচ্ছে সাইমা আক্তার রিচি, তারপর হচ্ছে সুমাইয়ারা জান্নাত আমাদের সাথে যুক্ত আছেন, নাসিম আক্তার যুক্ত আছেন, সাদি আক্তার যুক্ত আছেন, সবাই যুক্ত আছে। সবাই বলতেছি হচ্ছে এস ফোর্স হচ্ছে মেজর শফিউল্লাহর নামে। প্রশ্ন হচ্ছে কে ফোর্স কার নামে? কে ফোর্স হচ্ছে মেজর খালেদের নামে। তাহলে মেজর খালেদের নামে হচ্ছে কে ফোর্স। আর এই যে জেড ফোর্স, এতদিন যদি ওনার নাম নিতাম তাহলে চাকরি থাকতো না, বুঝতে পারছো? নাম নিলে কি থাকবে না? চাকরি থাকবে না। সেই ব্যক্তির নাম অনুসারে হচ্ছে জেড ফোর্স গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে হচ্ছে জেড ফোর্স গঠন করা হয়েছিল। আর এই জিয়াউর রহমান 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। আর 1 নাম্বার সেক্টরে আমার ছিল চট্টগ্রাম, বৃহত্তম চট্টগ্রাম। মহান মুক্তিযুদ্ধের সময় কত নাম্বার সেক্টরের অধীনে ছিল? 1 নাম্বার সেক্টরের অধীনে ছিল। কমান্ডার ছিল কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার নাম অনুসারে মুক্তিযুদ্ধে একটা ফোর্স গঠন করা হয়েছিল, যেটা হচ্ছে জেড ফোর্স। ঠিক আছে? তাহলে 3টা ফোর্স পারা যাবে কিনা সবাই একটু জানাও। ফোর্সই মোট 3টা, 3টাই জানবো, যার মধ্যে একটা তো পরীক্ষায় আসছে। আপনাদের নার্সিং পরীক্ষায় এস ফোর্সটাই আসছে, আর বাদ বাকি 2টা জানি কিনা সবাই একটু দ্রুত জানাবো। সবাই একটু বলো যে সবাই পারবো কিনা। এটা পারবো? জেড ফোর্স জিয়াউর রহমান, ওকে। আচ্ছা, মুক্তার দেশ বলা হয় কোনটাকে? সবাই একটু দ্রুত জানাই দাও। সবাই একটু দ্রুত জানাই দাও যে জিয়াউর রহমান, ফর জিয়াউর রহমান, রাইট ভাই, ক্লিয়ার 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 ক্লিয়ার। পারবো কিনা, পারবো কিনা, পারবো কিনা, সবাই একটু দ্রুত জানাই দিব। মুক্তার দেশ বলা হয় কোনটাকে? খুব সুন্দর একটা নাম। পৃথিবীর ছদ্মনাম নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবেই, কারণ আপনাদের এর আগের বার অনেকবার আসছে। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোনটাকে? আমরা সবাই জানি যে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এর আগে আসছে হচ্ছে ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোনটাকে? আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন তারা দেখবেন যে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের এই দুই পাশে 2টা ক্যাঙ্গারুর সিম্বল দেয়া আছে, তার মানে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। তো এরকমই হচ্ছে আর একটা ছদ্মনাম, যে মুক্তার দেশ বলা হয় কোনটাকে? সব একটু দ্রুত জানাই দিব। জানি আমরা মুক্তার দেশ, খুবই সুন্দর একটা নাম, সেটা হচ্ছে কিউবা। কিউবাকে কিসের দেশ বলা হয়? মুক্তার দেশ। মুক্তার দেশ বলা হয় কোনটাকে? কিউবাকে। শোনো, ওই যে সোফার পিছনে চাবি আছে, চাবি দিয়ে অফিসটা খোলো। মুক্তার দেশ বলা হয়, চার্জারটা নিয়ে আসো, ফোনটা একটু চার্জার লাগবে। কিউবাকে বলা হয় মুক্তার দেশ, রাইট। আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করি বজ্রপাতের দেশ বলা হয় কোনটাকে? বজ্রপাতের দেশ, যেটাকে বরিশালের ভাষায়, আঞ্চলিক ভাষায় বলে ঠাডা। ঠাডা লেখে কেমনে? ঠাডা, ঠাডা। এই ঠাডার দেশ বা বজ্রপাতের দেশ বলা হয় কোনটাকে? কিউবা, কিউবা, কিউবা। বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান, রাইট। তাহলে বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান, এখানে লিখলাম হচ্ছে বজ্রপাত। বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান, কিউবা হচ্ছে মুক্তার দেশ। আচ্ছা, এরপর যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে সাদা হাতির দেশ বলা হয় কোনটাকে? কি হাতি? সাদা হাতি। সাদা হাতির দেশ বলা হয় কোনটাকে? দ্রুত জানান, দ্রুত জানান। সাদা হাতির দেশ বলা হয় কোনটাকে? বজ্রপাত ভুটান, সাদা হাতি নাসিম আক্তার, থ্যাংক ইউ। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, সাদা হাতি বলেছি, সাদা হাতি বলেছি। সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। শৈত্যহস্তির দেশ বলা হয় কোনটাকে? থাইল্যান্ডকে। তার মানে থাইল্যান্ড হচ্ছে সাদা হাতি। আচ্ছা, আরে স্পেলিং কি ভুল। আচ্ছা, এরপর যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় পবিত্র শহর বলা হয় কোনটাকে? পবিত্র শহর, পবিত্র শহর বলা হয় কোনটাকে? দ্রুত জানাবেন একটু। পবিত্র শহর বলা হয় কোনটাকে? সবাই একটু দ্রুত জানাই দেন। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। সবাই বলতেছে কি? জেরুজালেম। তাহলে পবিত্র শহর বলা হয় জেরুজালেমকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 4টা অপশনই একটু খেয়াল করেন। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ, থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ, কিউবা হচ্ছে মুক্তার দেশ, মুক্তার দেশ হচ্ছে কিউবা, জেরুজালেমকে বলা হয় পবিত্র শহর। এছাড়া মনে রাখবেন নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এরপরে আপনারা মনে রাখতে পারেন হচ্ছে ক্যাঙ্গারুর দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এরপরে মনে রাখবেন হচ্ছে আপনারা নিষিদ্ধ দেশ এবং নিষিদ্ধ শহর, দুইটা একটু খেয়াল করবেন।
নিষিদ্ধ দেশ যদি বলে তাহলে অবশ্যই তিব্বত, নিষিদ্ধ দেশ বললে তিব্বত, আর নিষিদ্ধ শহর যদি বলে তাহলে হচ্ছে লাসা। নিষিদ্ধ শহর হচ্ছে লাসা, নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বত। যদি প্রশ্ন করা হয় যে 7 পাহাড়ের দেশ কোন, শহর কোনটা, তাহলে অবশ্যই হচ্ছে ইতালির রোম। ইতালির রাজধানীর নাম কি? রোম। বিখ্যাত রোম শহরটা তাইবান নদীর তীরে অবস্থিত, যেটা 60টা পাহাড়ের উপরে অবস্থিত, যার কারণে 60 পাহাড়ের দেশ বলা হয়। তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা, একটু পরে হচ্ছে বড় ভাই আপুদের হচ্ছে ক্লাস শুরু হবে, যার কারণে ভাইয়া প্লিজ শেষ করে শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আজকের মতো এখানেই হচ্ছে বিদায় নিব। তোমরা হচ্ছে দোয়া করবা, আর ঠান্ডা থেকে অবশ্যই একটু দূরে থাকবা, ঠান্ডাটা একটু কম লাগাবা, চেষ্টা করবা যেন হচ্ছে অসুস্থ হয়ে না পড়ো, কারণ সুস্থতা আল্লাহর দেয়া একটা সব থেকে বড় নেয়ামত, ঠিক আছে? অবশ্যই হচ্ছে তোমরা চাবা যেন সুস্থ থাকো, সুস্থ থেকে যেন নিজের বেস্টটা দিয়ে ট্রাই করতে পারো। আর যখনই অনলাইনে আসি সবসময় ট্রাই করি যে তোমাদের কাছে বেটার কিছু নিয়ে আসার জন্য, এবং নিজের বেস্টটা দিয়ে ট্রাই করি আসলে তোমাদের কনভিন্স করার জন্য, তোমাদেরকে যেন বুঝাইতে পারি প্রপারলি। জানি না কতটুকু কি পারি, অবশ্যই হচ্ছে জানাবা যে ক্লাস কেমন হয়েছে বা তোমরা কতটুকু বুঝতে পেরেছো, সবাই নোট করেছো কিনা সেটা একটু জানাবা, ঠিক আছে? আর আমার যে মিস ইউ ভাইয়া, আসলে আমার হচ্ছে পরীক্ষা চলে, তোমরা সবাই জানো যে আমার অনার্সের পরীক্ষা চলতেছে, তো যার কারণে তোমাদের সাথে একটু কম আসা হয়। তাও এই পরীক্ষার মধ্যে হচ্ছে 5-6 দিন বন্ধ পেয়েছি, যার কারণে ইনশাল্লাহ এরপরে আবার দেখা হবে। আর যে পরীক্ষার আগে বন্ধ থাকে না, ওই পরীক্ষা আসলে তোমাদের সাথে হচ্ছে আসা হয় না, সেটা অফলাইনের স্টুডেন্টরাও অনেকদিন যাবতই হচ্ছে ওদের সাথেও হচ্ছে দেখা হচ্ছে না। আর অনলাইনে তো হচ্ছে ওভাবে তোমাদের সাথে তাও তো মাঝে মাঝে সন্ধ্যার পরে আসি, অফলাইনের স্টুডেন্টরা মোটেই দেখাই পাচ্ছে না, তো ওদেরও হচ্ছে মিস করি। আর সবাই হচ্ছে দোয়া করবা। আর অবশ্যই হচ্ছে কেমন ক্লাস কেমন লেগেছে বা কতটুকু হচ্ছে নোট করতে পেরেছো, কতটুকু উপকার হয়েছে সেটা অবশ্যই জানাবা। আর এর থেকেও যদি বেটার কোনো ওয়েতে তোমাদেরকে শেখানো যায় সেটাও হচ্ছে আমাকে বলবা যে ভাই এইভাবে না এইভাবে করলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ফর অল।